আমার ফ্যামিলি থেকে আমি আগে বলবো, আমার পরিবারে আমরা ৫ ভাই-বোন। আমার ২ টা ভাই আর আমরা ৩ বোন। আমার ভাই ২ জন সবার বড়। আর আমরা ছোট। আমি আমার ফ্যামিলির ভিতরে ৪ নাম্বার। আমার ছোট আরেকটা বোন আছে, ক্লাস 4 এ পড়ে। আমার ছোটবেলার জন্মটাই ঢাকা। আমি আমার জ আমি ঢাকায় জন্মগ্রহণ করি। আমার যত লাইফ সব ঢাকার ভিতরেই। আমি যখন ক্লাস 7 এ উঠি তখন থেকে আমার পড়াশোনায় ঘাটতি পড়ে যায়। কেউ পড়াশোনা চালাতেই পারবে না। তারা বলতেছে, "না, পড়াশোনা কিভাবে চালাবো?" ৫ টা ভাই-বোন তাদের যতদূর পারছে আগায় উঠাইছে। আর আমার ফ্যামিলির ভিতরে যতদূর বলবো, আমার বড় ভাই একটু প্রবলেমে ছিল বলে সে আজও এখনো প্রবলেমে আছে একটা। যে কারণে টাকা-পয়সায় আমাদের অতটা অ্যাবিলিটি নাই যে আমাকে পড়াশোনা করাবে তারা। আর বিবাহ ছোট ভাইয়াও বিবাহ করছে। উম আমার বড় আপুর বিয়ে হইছে যখন তার ১৩ বছর। সেও একটা রিলেশন করে বিবাহ করছে। ১৩ বছর বয়সে? হ্যাঁ, সেটা তার রিলেশনে ছিল। তার রিলেশনের কারণেই এটা হইছে। আর সেটা সে স্ব-ইচ্ছাই করছে। আচ্ছা। তো আমার আপুর লাইফে বলতে গেলে এতটা সুখ নাই। আর আমি তখন থেকে আপুর লাইফে সুখ নাই বোধহয় দেখেই আমি চাইছি যে আমি আর রিলেশন করব না। কারণ আমি দেখতেছি রিলেশনে কেউ সুখী না। আমার নিজের ঘরেই দেখতেছি কেউ সুখী না। তাহলে কেন আবার এই রিলেশনে আমি জড়াবো? এই চিন্তা করে আমি আর রিলেশনে জড়াই না। ক্লাস 7, এই 8, 9 কোনো রকম কাটে। কাটে বলতে আমার স্কুলে স্যাররা অনেক লাভ করে আমারে। অনেক ভালোবাসে। তারা চায় আমি পড়াশোনা করি। আর আমি পড়াশোনা করার জন্য তারা আমাকে অনেকটা হেল্প করছে। টাকা-পয়সা দিয়ে হোক, কোনো বই লাগলে তা আইনা দিছে। আমি আমার স্কুলের স্যারদের প্রতি খুব কৃতজ্ঞ। তারা আমাকে অনেক হেল্প করছে। তাদের জন্য আজকে আমি এত দূর আসতে পারছি। কিন্তু পরবর্তীতে এখন তো আমি উপর ক্লাসে উঠে গেছি, এত দূর তো আর তাদের সম্ভব না। সরকারি স্কুলে 5 পর্যন্ত পড়ছি, 6 পড়ছি, 7 পড়ছি হলো সরকারি না, মাস শেষে বেতন দিতে হতো। তবুও কম নিত বেতনটা আমার কাছ থেকে। কম নিয়ে পড়াশোনা করাইতো। পড়াশোনা করতাম। তো পড়াশোনা করতে করতে এক টাইমে আমি যখন 9 এ উঠি তখন থেকে আমার বিবাহ দেয় আম্মু অনেক আগে থেকে, ক্লাস 6 থেকে বিবাহ দিতে চায়। কিন্তু আমি অনেক কষ্ট করে এখানে মানে বিবাহ করব না করে অনেক দূর চলে আসি। এটি আমার পক্ষে অনেকটা টাফ হয়ে যায়। তো আমি তাদেরকে বলি যে, "মা", আর আমার ঘরের ভিতরে আমার পড়াশোনাটার ইচ্ছা বেশি, সবাই জানে। কার কি রকমের জানি না, তবে আমার অনেক ইচ্ছা। আমার এক টাইমে ইচ্ছা ছিল নার্স কোর্স করব। তো স্যাররা আমার কথা ডাইস বা আমার কথা যেরকম শুনে তারা বলছে, "না, তোর এরকমের কিছু না, তুই যদি সাংবাদিক হস তোর জন্য অনেক বেটার হবে।" তখন থেকে আমার একটা আশা যে আমি সাংবাদিক হবই। সরকারি কোনো চাকরি করতে পারবো না আমি জানি, আমি ওরকমের না যে সরকারি চাকরি আমি নিব। সো এই কারণে আমি যখন ক্লাস 9 এ পরীক্ষা শেষ, মানে ক্লাস 9 এ পরীক্ষা দিব, ওই টাইমে আমাদের টেস্ট পরীক্ষা। আমি সেদিন বাসা থেকে বলতেছি, "মা, পরীক্ষা।" আম্মু বলতেছে, "না, পরীক্ষার ফিস দিতে পারবো না।" আম্মু গ্রামে, আম্মুকে তবু আমি ফোন দিয়ে বলতাম, "যা মা, আমার এরকমের পরীক্ষা, আমি এখন কি করব কিছুই তো বুঝতেছি না। আমার এরকমের টাকা পয়সা লাগবে।" তারা তো কেউ হেল্প করতে পারতেছে না আমাকে। ভাইয়া, ছোট ভাইয়া বড় ভাই একটু পারে নাই, যেটা সত্যি। কিন্তু বড় ভাই অনেকবার চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য, কিন্তু সে পাইরে উঠে নেই। আমার বড় ভাবির কথা বলবো। আমার ফ্যামিলির ভিতরে আমার বড় ভাবি আজকে 5 বছর ধরে আমাদের ঘরে আছে। অনেক ভালোবাসে আমাকে। আমাকে এত ভালোবাসে যে ছোটবেলা থেকে যত জ্বালা যন্ত্রণা তাকেই দিছি। আম্মু তো গ্রামে থাকে। আমার ভালো মন্দ সেই বুঝছে। খারাপ ভালো মন্দ সবকিছুই সে ছিল। তো তারে আমি বলি কি যে, "ভাবি, তুমিও তো দেখতেছো এখন আমি কি করব?" ভাবি অনেক চেষ্টা করে টেস্ট পরীক্ষাটা কোনো রকম দিই। তারপর কোরবানি ঈদ চলে আসে। কোরবানি ঈদ চলে আসার পর ভাইয়া বলতেছে, "থাক, আর পড়াশোনা তো আর পারবো না, চল গ্রামে চল।" তারপর আমি গ্রামে যাওয়ার জন্য ভাইয়ার একটা ফ্রেন্ড, আমি বলতে আমাদের বাসার একজন লোক,
ভাইয়ার কি ভালো সম্পর্ক, ওই ফ্রেন্ড, আমি আর ভাইয়া যাই। তো কোরবানি তো লঞ্চ তাড়াতাড়ি ছাড়ে, আর দিনে দিনে লঞ্চ ছেড়ে দিছিল। তো যাইতেছে ওই ওই টাইম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, আমার মানে আগের পরিচিত ছিল, এই দেখা হয়েছে, কথা বলছি। আর প্রায় আমরা মাঝ পথে ওই টাইমে একটা মেয়েটা হিন্দু, মুসলিম না। তো হিন্দু হলো, আমার বাড়ি হিন্দু ধর্ম কোনো ধর্ম নেই, ভালো লাগে সবাই। তো মেয়েটার সাথে আমি একদম অনেক মিশে যাই। আমাকে সবাই বলে আমি নাকি আবেগ বেশি, সবার সাথে মিশে যাই, বুঝি না কে কি করবে, খারাপ করতেছে না ভালো করতেছে, এটা আমি বোঝার চেষ্টাই করি না। তো এই মেয়ের সাথে কথা বলতে বলতে একটা মেয়ে ওরে, আমি আজকে যার ঘটনা বলতে যাচ্ছি, সে ওরে ফোন দেয়, ওর বেস্ট ফ্রেন্ড থাকে। মেয়েটার বিয়ে হয়েছে, 2টা ছেলে আছে, হাজবেন্ডের সাথে সারা সেই হয়েছে, এই কারণে ছেলেদের সাথে একটু বেশি কথা বলে, বা ওই যার কথা বলতেছি ওর সাথে কথা বলতো। ও আমাকে ফোন দেয়, দিয়ে আমার বলতেছে কি মানে ও ফোনে কথা বলতেছে, ওরকে ফোন দিয়ে কথা বলতেছে। আর আমার আবার একটু গান গাওয়ার অভ্যাসটা বেশি, আমি গান গাইতে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। আমার স্কুলেও আমার এক নাম আছে, গিয়ে যদি বলে মিম তাহলে সবাই চিনে, নাচ গানে সেরা। আর ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল নাচ গানে, আমি ক্লাবেও গেছি অনেকবার। ক্লাবে আমি ডান্স শিখতে যেতাম না, ওকে ক্লাবে অনেক চাইল্ড ক্লাব ছিল, তো অনেক অনুষ্ঠান হতো, ডান্স করতাম, তো এই কারণে যাইতাম। তো অনেক ইচ্ছা ছিল, সেদিন গান গাইতেছি, ও পাশে পাশে কথা বলতেছে, তো আমার গান শুনে আমার ভালো লাগে। তারপর ওকে জিজ্ঞেস করে কিরে মেয়েটা কি পাশে কথা বলতেছে, তারপর ও বলে যে মেয়েটা তো এরকমের, আমার আমার সাথে একসাথে যাচ্ছে, আমরা একসাথে যাইতেছি, আমাদের লঞ্চই পরিচয়। কয় মেয়েটার কণ্ঠ তো খুব সুন্দর, কি সুন্দর গান গায়, দিয়ে তো একটু কথা বলি। ও আমি আমার মাইন্ড, আমার তো ওরকমের কিছু নেই, আমি ফোনে কথা বললাম। আমাকে সব জিজ্ঞেস করলো, কি করি, কোন ক্লাসে পড়ি, হ্যাঁ তা সবই জিজ্ঞেস করলো। আমি মনে করলাম সে ভালো, তাই সে আমাকে জিজ্ঞেস করলো রিলেশন করো, আমি করি না। কয় কেন? তা আমি আবার আমার অতটা বলি নাই, এমনি ভালো লাগে না, করি না। কয় ও আচ্ছা, গ্রামে থাকো না ঢাকায় থাকো? আমি বলতেছি আমি গ্রামেই থাকি, বলতে গ্রামে যাচ্ছি আর আসা হবে না হয়তো। কয় ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করো? আমাকে না, পড়াশোনা মনে হয় এই শেষ। তারপর শেষ, আমরা লঞ্চ থেকে নামলাম, তারপর বাসায় যাই, ওই মেয়েটার নাম্বারটা আমি নিই, কারণ মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক। পরে মেয়ে আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে ওই ছেলেটা তো তোর নাম্বারটা চাচ্ছে, তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, আর কিছুই না, একটু কথা বলবি? তো আমি ফোন চালাই 2 মাস যাবত, আমাদের ঘরে টিভি ছিল, ওই টিভিটা বিক্রি করে ফেলে, আমার খুব খারাপ লাগে। তারপরে আম্মু ফোন দেয়, এটা দিয়ে গান গুন শুনবি, মন ভালো হয়ে যাবে। তো এই কারণে আমি ওই ফোনটা ইউজ করতাম। পরে আমি ফোন ইউজ করি, ওই টাইমে আমাকে ফোন দেয়, আমি বাসায় যাইতে পারি না, ওই মেয়ে ফোন দেয়, তারপর ও ফোন দেয়, দিয়ে বলতেছে কে মিম? আমাকে হ্যাঁ। তুমি বাসায় গেছো? আমাকে হ্যাঁ। তারপর আমরা কথা বলি, বলার পর আমি দেখতেছি আম্মু চাইতেছে বিয়ে দিতে, ঘরে সমস্যা, প্রবলেম হতেছে, কি করবে না করবে, বিয়ে দিবে। এখন আমি অনেক টেনশনে আছি। তারপরে সে আমাকে ওই টাইম ফোন দেয়, আমি একদিন রাত্রে অনেক কান্না করি যে আল্লাহ কেন আমার সেটা পূরণ করবে না? আমি তো চাই পড়াশোনা করতে, পড়াশোনা করে বড় কিছু হব, আমার লাইফের আমার ভাই বোনেরা যা পারে নাই বা যতটা কষ্টে আছে আমি তাদেরকে হেল্প করব, এই আশা করি। কিন্তু আমি তো পারি না, কেন আল্লাহ কেন আমাদের আশাটা পূরণ করে না? কি দোষ করছিলাম? ওই টাইমে সে আমাকে ফোন দেয়, দেওয়ার পর বলতেছে সরি রাত হয়ে গেছে, ফোন দিয়ে দিলাম, ভাবলাম একটু ফোন দিয়ে আজকে দিনাই। কই না সমস্যা নাই, বলেন। আজকে এখনো ঘুমান নাই? গ্রামে গেলে তো অনেকে তাড়াতাড়ি ঘুমায়। তাকে বললাম প্রবলেমের কথা, কয় কোনো প্রবলেম না। তারপর সে আমাকে বলে যে আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে, তাকে বলি। বলার পর ওই টাইমে আবার আমার ভাইয়া যায়, যে ভাইয়ের সাথে যায়, এবার ঘুম ভেঙে যায়, ভাই বলতেছে কার সাথে কথা বলো, আমি কেটে দিই। পরে সকালে আবার ফোন দেয়, আচ্ছা যাই বলছি এসব কোনো কথা না, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার কথাবার্তা বা তোমার কাছে স্টাইল আমার অনেক ভালো লাগে, তুমি খুব চালু কথা বলতে পারো, আর আমার এরকমের মেয়ে অনেক পছন্দ।
পরে আমি বলছি, ও আচ্ছা, কিন্তু পছন্দ হলে হবে কি, আমার তো একদিন পর বিয়ে হয়ে যাবে, আমি জানি আমার ফ্যামিলি আর পারবে না। আর আমি আমি অনেক জবের চেষ্টা করছি, পাইনি, ছোট বয়সে। আর দেখতে বয়সে ছোট, কিন্তু ক্লাসে ছোট হলে হয়েছে কি, যদি একটু দেখতে দেখতে ওরকমের বড়সড় হইতাম তাহলে জব হয়তো মিলতো, কিন্তু আমার জব হয়ই নাই। তারপর আমি হালি ছেড়ে দিই যে আর জব তো হবেই না, তাহলে বাপ মা যেটা বলে বিবাহ, ওইটাই করে ফেলি। পরে আমি বিয়ে হবে দেখতে আসতেছে, তাই আমি বলি যে আমাকে দেখতে আসতেছে। হয় তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে ভালোবাসার কথা না, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে কি ভালোবাসবো? পরে এই কথা বলা শোনার পরে বলতেছে, আচ্ছা আমি আসতেছি তোমাদের বাসায়। বলতে দেরি, আসতে দেরি নেই। এর ভিতরে আবার আমার ভাইয়া চলে আসে, তাড়াতাড়ি চলে আসে। তার আবার এদিকে অফিস থাকে, বাসা থাকে আমি, ছোট বোন আর আম্মু। তো বাসায় চলে আসে যেদিন, সেদিন আম্মু যায় ওকে আনতে। আমি বলছি, আম্মু তুমি ওকে নিয়ে নিয়ে আসতে যাও। আমি বাসায় থাকি, তখন ও আইসা আমাকে বলতেছে, মানে সারপ্রাইজ, আমাদের বাজারে নেমেই বলতেছে আমি তো চলে আসছি। আমি কই, কি বলো, চলেও আসছেন? হ্যাঁ আমি চলে আসছি। চলে আসার পর আমার কি বলবো, আম্মুর বলতেছে, আম্মু যাও নিয়ে আসো একটু, আমার ফ্রেন্ড আসছে। কোনো ফ্রেন্ড আসে না, ও কিভাবে আসলো, একটু যাও নিয়ে আসো। আম্মু সেও কোনো মাইন্ড করে নাই, আম্মুর সাথে আমি ফ্রি, সবকিছু শেয়ার করি। তারপরে আমি বলার পর সে নিতে যায় আমাকে। আমাকে বলে যে তুমি ঘরে বসো, আমি যে নিয়ে আসি, যে আনে ওরে আমি, ও আমার দেখে দেখে আমার হাইসা দেয়। আমি বলি, তারে দেখে তো আমি অবাক, কত লম্বা চূড়া, অনেক লম্বা, আমি কত খাটো। তারে আমি ওইটাই বলি, আল্লাহ আপনি দি কত লম্বা। কত কি হইছে, আল্লাহ তো মানুষই বানাইছে। সে দেখতে অতটা ভালো ছিল না, কিন্তু তবু আমার একটা কথাই চিন্তা করছি যে ও কিভাবে এত দূর চলে আসলো আমার জন্য। মানে আমি বলতে দেরি আসতে দেরি নেই, আইসা আম্মুরে জড়াই দিরা সালাম টালাম কইরা, আপনি আমার মা, আপনি, আমি সুমাইকে ভালোবাসি, একদম সরাসরি আমি সুমাইকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, এখন আপনি কি বলেন? আম্মু বলতেছে, কি বলো এগুলা, এগুলো তো সম্ভব না, কারণ আমি ওকে ভালোবাসি। এখন সুমাইয়া কি বলো? সবকিছু মানে বলার পর আমাকে জিজ্ঞেস করছে, কি বলো তুমি? আমি কই, না কি আর বলবো, আমার কোনো মতামত নেই, ফ্যামিলি যেটা বলে। পরে আমি আমার মতো ওর সাথে কথা বলতে থাকি। পরে একদিন বিয়ের খুব মানে রেজিস্ট্রেশন হচ্ছে, আমার মনটা খুব খারাপ, পড়াশোনা করব, রেজিস্ট্রেশন হচ্ছে, আমি কিভাবে রেজিস্ট্রেশন করব? পরে আমি রেজিস্ট্রেশন করি অনেক কষ্টে, আমি গ্রামে রেজিস্ট্রেশন করি, ভর্তি টর্তি হয়ে ওখানে রেজিস্ট্রেশন করে ফেলি। যা আছে, যদি বিয়ে নাও হয় পড়াশোনা তো করতে তো পারি, দেখি চালাই, যতদূর বড় টাকা, যখন বেশি টাকা লাগবে তখন দেখবো কি হয়। তারপর আমি যখন রেজিস্ট্রেশন করার পরের দিনই বিয়ের খবর আসে। এখন আম্মু বিয়ে দিয়ে দেবে, বলতেছে না বিয়ে দিয়ে দেবো, আর পারবো না। দেখ তোর ছোট একটা বোন আছে, তোরা 9-10 উঠাইছি, কিন্তু 9-এ উঠাইছি, এখন ওরে তো উঠাইতে হবে। ওকে যদি আমরা 10 পর্যন্ত, ওরে তো 10 পর্যন্ত উঠাইতে হবে, সেটা তো পারবো না। তা আমি চিন্তা করলাম, যা যেটা হইছে হইছে। পরে আমি তাকে বলি যে দেখেন আমার এরকম বিয়ে হয়েই যাবে এবার, বুঝছেন? সে আমার বলে, কি বিয়ে হয়ে যাবে, পাগল তুমি? পয়সা ফোনটা রেখে দিয়ে হয়তো তার ভাইয়ের সাথে কথা বলে। তখন অনেক রাত্রে ঘুমিয়ে গেছি, অনেক রাত্রে ফোন দিছে। আমার তখন ফোন ছিল না, ফোন নিয়ে আসছে, কারণ বাসায় গ্রামে গেছি, আর লাগবে কিসের ফোন। আমার ফোনে ফোন দেয় ওর ভাইয়া, ও যত দূর বছর ওর ফুফাতো ভাই। ওর ভাইয়া ফোন দিয়ে, আসসালামু আলাইকুম। আমার আবার ফোন শুনে ঘুম ভেঙে যায়। আম্মু একটু শরীর খারাপ, এর লিগে তার ঘুম ভাঙে না, আমার ভেঙে যায়। ফোন ধরছি, এখন থেকে ছেলেদের কণ্ঠ, তাতে আম্মুর কাছে দিছি। আম্মুর সাথে সে কথা বলে না, বলতেছে মিমের কাছে দেন, ওর সাথেই কথা বলবো। তার আমার কাছে দেয়, আমি কথা বলি। আমার বলতেছে, মিম, ওর নাম বলে, ও তো তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওর একটা প্রবলেম আছে। ওরা, ওদের বোন একটা, ওরা 3টা ভাই, আর ও হলো সবার ছোট। ওকে নিয়ে অনেক আশা, ওর বড় ভাই বিদেশ থাকে, ছোট ভাই গ্রামের কাজটা সব করে। বোনের বিয়ে হয়েছে আরো একজন, অনার্স 3rd ইয়ারে পড়ে। ও যদি আরেকটু আগাতে পারে পড়াশোনায়, তাহলে ও অনেক দূর
এগিয়ে যেতে পারবে বা তোমাদের ভবিষ্যৎটাও ভালো হবে না? আমাকে হ্যাঁ ভালো হবে তো। এখন বিয়ে তোমাকে ঠিকই করবে, বাট শুধু কোর্ট কাবিন করে রাখবে, আর ওর ফ্যামিলির কেউ জানবে না, শুধু আমি জানবো। আর ওর বিয়েতে আমি উপস্থিত থাকবো, আমি তোমাদের সবকিছু করে টরে দিব। আর আমাদের পার্সোনাল লোক আছে, আমরা তোমার কোর্ট কাবিন করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তুমি এরকম আমার সাথে একটু দেখা করতে আসো। আমি বলতেছি না, আমি কিছু জানি না, আম্মুর সাথে কথা বলেন। আম্মুর সাথে কথা বলে আমার মা, আমি যত ভালো মন দিয়ে কিছু বুঝি না কি, আমি আমার ফ্যামিলির থেকে আমার মার কাছেই সবকিছু শেয়ার করি, মা বড় ভাবি এর কাছেই। তারপরে মাকে ফোন বলি, মা বলতেছে আচ্ছা যাবো দেখা করতে। আগে বিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি তো আমার ফ্যামিলির কাছে অতটা নাই, সত্যি রাজি হয়ে গেছে। যাক, দেখা করতে গেলাম। আমাদের বলছে তোমরা জন্ম নিয়ে আমার বিয়েতে যা যা লাগে সবকিছু নিয়ে যেতে বলছে, তুমি ওগুলা নিয়ে আসো। তারপর ওগুলো আমরা নিয়ে দেখা করতে যাই। তারপর ওখানে একটা ওর ভাই যে জায়গায় থাকে ওইখানে আমরা যাই, দেখা করি, ওইগুলা দিয়ে আসি। বলতেছে তাহলে এখন যাও, দেখা টাকা হয়। তারপরে দেখা হয় আমরা একটা হোটেলে আমাদের নিয়ে অনেক খাওয়া দাওয়া করায়, খাইয়ে চলে আসি। তারপর ওর সাথে কথা বলতে থাকি। তারপর একদিন ফোন দিয়ে বলতেছে চলো বিয়ে তো করবা, আজকে আসো আমাদের দিকে। গেলাম। বিয়ে হয়েছে কি, ও একটা কোর্ট কাবিন নিয়ে আসছে, আমি পড়ে দেখছিলাম ওটা কোর্ট কাবিনই ছিল। কিন্তু কোর্ট কাবিন আনা যায়, এনে যে জমা দিতে হয় ওটা আমি জানতাম না। তবু আমি ওখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে ওকে, দেখ তোরা তো কাবিন টাবিন বললি না, তুই বললি মিমের যেটা ইচ্ছা, মিম বললো তোর যেটা ইচ্ছা। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ তার যেটা ইচ্ছা, আমাদের 2 লাখ টাকা কাবিন হয়। তারপর এরকম করতে করতে বলছে, আমি বলছি 2 লাখ, ওই 2 লাখই করছে। তো কাবিনটা সব আমি পড়ে টরে দেখছি, ঠিক আছে, আমাদের ছবি লাগাইছে, সব ঠিক আছে। তো কাবিন করি। আর ওর একটা স্বভাব ছিল, আম্মু সামনে আছে না কে সামনে আছে কোনো কথা নাই, আমাকে খাইয়ে দিবি। ওখানে আমার বৈশা আমাকে বিয়ের পর মিষ্টি খাওয়াই দেয়, আমার সাথে কথা বলে, অনেক কথা বলে আমাকে। তারপর আমরা ওর সাথে কথা বলার পর ওখানে সালাম টালাম করে ওখান থেকে আবার চলে আসি। ওইখানটাতে কে কে ছিল তখন? ওখানে ছিল ভাই, ওই যে ওই ভাইয়া। হ্যাঁ, আর আমার ভাইয়া বলতে মানে ওর এটা আপন ভাই না? না, আচ্ছা, ওটা আর কোনো ভাই না, পরে আচ্ছা। জানতে পারছি। আচ্ছা, ওটা ওই ভাইয়া, আমি, আম্মু আর ছোট বোন। তোমার ছোট বোন? হ্যাঁ। আচ্ছা, মানে তোমার পক্ষ থেকে তোমার মা আর তোমার ছোট বোন গিয়েছে, হ্যাঁ। আর ওর পক্ষ থেকে ওর একটা ভাই আসছে, ছিল, আর কেউ ছিল না? না। তো তোমার পক্ষ থেকে যে তোমার ফ্যামিলিতে আর তো ভাই বোনের কথা বললা, বাবার কথা বললা, তো এরা কেউ ওখানে জানতো না যে তোমরা বিয়ের জন্য যাচ্ছ? তারা জানতো বলতে আব্বু জানতো। আচ্ছা। কিন্তু ভাইয়ারা এতে রাজি ছিল না। ভাইয়ারা বলছিল ভাইয়ারা মানে তারা অ্যাবিলিটি না থাকলেও তারা আমাকে ভালোবাসতো, বা তারা এটা বুঝতো যে আজকাল কত মেয়ে প্রতারিত হচ্ছে। আচ্ছা। যেটা আমার বোনের প্রবলেম হয়, এই কারণে আমার আম্মুকে বারবার বলছে যে দেখো এটা তো একটা রাস্তার বিয়ে ধরতে গেলে, রাস্তায় বসে কাবিন হচ্ছে, রাস্তায় বসে সবকিছু, কিন্তু ওকে সামনাসামনি তো কিছু, ওর বাড়িঘরও তুমি চিনো না। আচ্ছা। যদিও চলে যায় তখন তুমি কোথায় পাবা, এই কারণে আমার ভাইয়ারা একটু রাজি ছিল না। আচ্ছা, তুমি তো এর আগে পর্যন্ত গল্পের শুরুতে বলতেছিলে যে তুমি খুব পড়াশোনা করতে চাচ্ছিলা, এবং এটা কিন্তু এই ছেলেটার সাথে যখন থেকে পরিচয় হলো, বা এই যে বিয়েটা এত দ্রুত হয়ে যাচ্ছে, মানে পরিচয় হওয়ার খুব অল্প দিনের মধ্যে, তখন কি তুমিও রাজি ছিলা? আমি রাজি ছিলাম, আমি তোকে ভালোবেসে ফেলছি। ভালোবেসে ফেলছো? এই যে ভালোবেসে ফেলছো, এই সময়টুকু কতটুকুর মধ্যে, মানে তোমাদের এই কোর্টের বিয়ে আর ওই পরিচয়ের মধ্যে সময় কতটুকু? 2 থেকে 3 দিন। কিন্তু ওর মানে আমাদের ওই যে কথা, ফার্স্ট কথা এন্ড লাস্ট, এই যে কাবিন, 20 থেকে 25 দিন, মানে 20 থেকে 25 দিনের মধ্যে মানে পরিচয় ফোনে, তারপরে হচ্ছে বিয়ে পর্যন্ত চলে আসলো। একটু আমি দর্শকদের কাছে যাবো, আমরা আসবো আবার মিমের কাছে। সো এই জায়গাটাই আসলে আমাদেরকে একটু নোট করতে হবে যে আজকের স্টোরিটা শুধুমাত্র কিন্তু স্টোরি নয়, আজকের এই স্টোরির মধ্যে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। যে ক্লাস 10-এ পড়া একটা মেয়ে, এবং ও যে এক্সপিরিয়েন্সটা বলছে এটা আজকের আরো বছরখানেক আগে, মানে ধরে নিলাম তখন সে ক্লাস 9-এ পড়তো, আজকে যদি তার বয়স 15 হয় তখন ছিল তার বয়স 14 বছর, আজকে যদি তার বয়স 14 হয় তখন ছিল 13 বছর। মানে ওই অবস্থায় একটা মেয়ে 20 থেকে 25 দিনের মধ্যে সম্পর্ক ফোনে, এবং সেটা থেকে বিয়ে, এবং মানে
সবচাইতে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি ওকে যখন প্রশ্ন করলাম যে তুমি তো কিছুদিন আগে পর্যন্ত ছিলে যে তুমি পড়াশোনা করবা এবং পরিবার তোমাকে অভাবের কারণে পড়াইতে পারুক বা না পারুক, তো হঠাৎ করে এই চেঞ্জটা হলো কেন? ও কিন্তু এক কথায় বলে দিল আমি তখন তাকে ভালোবেসে ফেলছি। তার মানে কত দ্রুত আমাদের মন পরিবর্তন হয়, 20 থেকে 25 দিন সময় লাগছে টোটাল বিষয়টা ঘটতে। এই ব্যাপারটা আপনারা একটু নোট করবেন। এবং ওই ক্ষেত্রে মানে আমাদের অভাবটা আমাদেরকে কি করে, কোন অবস্থায় একজন পরিবারের একজন মা বা বাবা ডিসিশন নেয় যে ঠিক আছে যে অবস্থায় হোক আপাতত মেয়েকে পার করতে হবে, এই ব্যাপারটাও একটু নোট করবেন। আসবো আমরা আবারও আপনাদের কাছে এই বিষয় নিয়ে। মিম, তারপরে শুনলাম যে ওইখানে তুমি চলে গেলা এবং বিয়ের জন্য মোটামুটি তোমরা 4-5 জন ওখানে রেডি হয়েছো, মানে কাবিন হবে। তারপরে কি হইলো? আমাদের কাবিনটা হয়ে যায়, আমি সাইন করি, সাইন করে ওর সাইন। তারপরে আমরা যখন আসবো দেখতেছি ওর ফ্রেন্ড সার্কেল কিছু ফোন দিচ্ছে ওর ভাইয়ের কাছে, কিরে তোর ভাইয়ের তো বিয়ে হয়ে গেল, মিষ্টি খাবি না? পরে আমাদের একসাথে আসতে দিয়ে তারা চলে গেছে। তখন আমাদের একটা সিএনজি উঠাই দেয় আমার হাজবেন্ড, আম্মু, আমি আর আমার ছোট বোন। তো আম্মু এই সিএনজিতে উঠে বসে যখন আমরা যাইতেছি ওই টাইমে পাশে একটা নদী থাকে, নদী বলতে একটা পুকুর, বড় অনেক বড় পুকুর, ওইখানে পড়ে যাইতে নেয়। তো ওইটা দেখে আমার হাজবেন্ড পরে আবার ওইটা দেখে মানে আম্মু পড়েই যেত যদি ও আর আমি না ধরতাম। কারণ আম্মু হয়তো অনেক টেনশনে ছিল, হয়তো আমাকে বিয়ে দিতেছিল সে পরিস্থিতির চাপে বা আমাদের অ্যাবিলিটি নাই ওই চিন্তা করে, কিন্তু সে তো চিন্তাই ছিল যে আমার মেয়েটাকে এরকমের বিয়ে দিতেছি তো কি হবে না হবে। আমি মার মুখের দিকে তাকে বুঝতে পারছি আম্মুর মন অনেক খারাপ, কান্না কান্না ভাব। যাকে এর ভিতর ওর ভাই চলে আসে আর ওকে ওর ভাই আসে একটা রিস্কায়, আর সেই রিস্কায় আমাকে আর ওকে উঠাই দিয়া তারা আবার কথা বলতে বলতে যায়। তখন আমার হাতটা ধইরা বলতেছে তুমি চিন্তা করো না আমি আসি। আর আমার মায়ের ও তখনই মা ডাকা শুরু করে দেয়। আর আম্মু বলতেছে দেখেন আম্মু, আর আম্মুকে বুঝে আমাকে বলতেছে দেখো তুমি আম্মুকে বুঝিয়ে বইলো যে কিছু হবে না, তোমাকে আমি ভালোবাসি, তো কি হবে বলো, আসি সমস্যা নেই। তারপর আমি ওখান থেকে আমাদের ওই কথা শেষ, চলে আসি। আস্তে আস্তে আমাদের 3টা বাজে, তখন খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা করবো, এর ভিতরে 5টা বেজে গেছে। ওই টাইমে আমার ফোন দিয়ে বলতেছে কি আমার হাজবেন্ডের ভাই আম্মুকে, দেখেন ও তো পাগল হয়ে গেছে, এখন বলতেছে একটু দেখতে যাবে, ভালো লাগতেছে না, কি হলো বুঝতেছি না, দেখতে যাবে। তারপর ও আমার ফোন দেয়, দেখো আমি আসবো, কি করবো, কই আচ্ছা আসেন সমস্যা নেই। সব রেডি টেডি করি, সে আসবে, আসছে। ও আস্তে আস্তে 7টা বেজে গেছে রাত। আসার পর কথা টথা বলি, আমাদের পাশে কিছু মহিলাদের ডাক দিই, মহিলাদের ডাক দিয়ে দেখায় আম্মু যে এই জামাই। আম্মু তো খুশি, যেরকমই হোক বিয়ে তো হইছে। তারপরে আমাদের কথা বলতে দেওয়া হয়, কথা বলি ওর সাথে, কথা বলতে বলতেও এক টাইমে আমার গায়ে টাচ করে, আমার গায়ে হাত দিয়ে ফেলে। তারপর আমি বলতেছি দেখো আমাদের কিন্তু এখনো ফুল বিয়ে হয় নাই, ইসলামের শরীয়ত যেটা ওইটা কিন্তু হয় নাই। কোর্ট কাবিন এটা তো আমাদের হয়েছে, এটা আমাদের বাংলাদেশের একটা নিয়ম, বাট আমাদের আরেকটা আছে ইসলামের শরীয়ত, ওটা আরে বিয়ে তো করছি, এটাই আমাদের মেইন, সমস্যা নেই, বিয়ে করে ফেলছি আর কি লাগবে। তারপরে বিয়ে আমার গায়ে টাচ করে আম্মু আমাকে ডাক দেয়, ওদের নাস্তা রেডি হয়েছে, এই কারণে আমি চলে যাই। ওদের খাওয়া দাওয়া হয় আর ও আমাদের জন্য একটা নাকফুল, আমার জন্য একটা নাকফুল নিয়ে আসে। আমাদের গ্রামে নিয়ম আছে, এটা হয়তো আম্মুই বলছিল যে দেখেন এটা নাকফুলটা দিতে হয়, কারণ গ্রামের অনেকে জিজ্ঞেস করবে বিয়ে হয়েছে নাকফুল কই। তারপর নাকফুল নিয়ে আসে, নাকফুলটা অনেক ছোট, এই কারণে অনেকে বলছে যে এত ছোট নাকফুল কেউ দেয়, কিন্তু আমি খুশি হয়েছিলাম। ও যেরকমই দিক ওইটা আমার কাছে অনেক বড় কিছু, আমি বলছি যেরকমই দিক এটা ঠিক আছে। আমার বিয়েতে আমার নানা নানি কিন্তু আমার বাড়ির কাছেই ছিল, আমার নানা নানির সাথে অতটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের নাই, অত কথাবার্তা তাদের সাথে হয় না। নানা নানির যে মামা মামির নানা নানির এত আদর ওটি আমরা পাই নাই, তো তাদের সাথে একটু রাগ হয়েছিলাম, ওই কারণে তারা আসে নাই। নাকের জিনিসটা পরানোর জন্য লোক আসতে হয়, তারা আসে নাই। যাই হোক ওই রকমের খাওয়া দাওয়াটা তারা শেষ করে যাইতেছে, যাওয়ার টাইমে আমার যে হাজবেন্ড সে আমাকে জড়াইয়া ধুইরা শক্ত করে বলতেছে আমি আসি, থাকবো,
তুমি চিন্তা করো না, আর তুমি খালি টেনশন করো। তোমার মুখ দেখলে বোঝা যায় এতটুক মানুষ। ও তখন আমাকে বলে এতটুক মানুষ যদি তুমি টেনশন করো তাহলে কেমন দেখা যায় বলো তো? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখ হাসি খুশি আমি ওর ভাইকে সালাম করলাম। সালাম করার পর তারা চলে গেল, আমি আমার মতো বাসায়। পরে ওকে ফোন দিতাম কথা বলতাম। এরপর আবার আব্বু আমার ঢাকা থেকে গ্রামে যায়। তারপর ওর বলি যে আসো দেখা করতে আসো, মানে আমি ওকে যে আব্বুর কথা বলে ও দেখা করতে চলে আসে। আসে কি বৃষ্টি, আমি বলছি যে তোমার আজকে আসা লাগবে না, আজকে বৃষ্টি, তুমি আর কয়েকদিন পর আসো, সমস্যা নেই, আব্বু আছে। ও আজকেই চলে আসে, কয় শ্বশুরেরও দেখা হবে তোমারও দেখা হবে, তোমার দেখি না কতদিন। তো বৃষ্টিতে ভিজে আমি দরজা খুলে অবাক, বৃষ্টিতে ভিজে চলে আসছো? আরে কি হয়েছে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। ওকে যেরকমের আমগো অ্যাবিলিটি ছিল ওরকমের সাজাই গেছে, ওর জন্য একটা রুম ভালোভাবে দিছি। আস্তে আস্তে সন্ধ্যা লাগাই দিছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের বাসায় মেইন কথা, আমাদের বাসায় দিনে আসতোই না, বেশি আসতো সন্ধ্যার টাইমে। কেন আসতো বা কি কারণে সেটা আমরা জানতাম না, আসতো। আর আমরা এটা এরকমের এমনি ধরে নিছি, আসতো, ওটা ওদের ইয়া। তো ও আসার পর ওকে সব বিছনা টিছনা দেই। তো রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আব্বুর সাথে কথা টথা বলতে বলতে। রাইতে ওকে যখন বিছনা করে দিয়ে আসতে নি তখন ও আবার সেই ফিজিক্যাল রিলেশনের কথা বলে। আমি বলতেছি, তখন আমি ওকে ওই বুঝটাই দিই, আমাদের এখনো কোর্ট কাবিন, বাট ওই কাবিনটা হয় নাই। তো ওই দিন ও খুব খেপে যায়, ওই দিন ও এত খেপে যে আমার মনে হয়েছে যে ও মনে হয় ওই কারণে আমাকে বিয়ে করছে, ভালোবাসা কিছুই নেই, এত খেপে। তারপর দিন সকালে বুঝাই শুনাই, দেখি না আবার ইজি হয়ে গেছে, রাত্রে খেয়েছিল এখন আবার ইজি হয়ে গেছে। পরে ও কিন্তু হুজুরেরা যে এরকমের কথা বলে, মানে হুজুরেরা বক্তব্য দেয়, ওগুলো অনেক সুন্দর পারে। ও সকালবেলা উঠে আমার ছোট বোনকে নিয়ে দুষ্টামি করতে করতে ও বাবা ওই বক্তব্য দিতেছে, শুনে আমরা অবাক, কাজ টাজ ফেলে দিয়ে আমরা ঘরে বসে তার বক্তব্য শুনতেছি। কি রকমের ভাবে যে বলে, হুজুরেরা যেভাবে কথা বলে সেই রকমের ভাবে বলতেছে। ও আবার একটা হুজুরের ভক্ত আছে, ওই হুজুরটার ওর অনেক পছন্দ, কারণ ওই হুজুর যা যা বলে ওগুলো মুখস্থ করে রাখে। আব্বু শুনে অবাক, এত সুন্দর গলা, এত সুন্দর ভাবে বলে। তো কেমন বলি ভালোই তো পারো। আমার বলতেছে যে ভালো পারবো না, তুমি কি সুন্দর গান গাও, একটা গান শুনো। তাহলে আমি ওরে গান শুনাই। ও আমার গান শুনে বলতেছে যে আমার গান শুনে বলতেছে আমার গানের মতো নাকি ও গানই শুনে নেই। ওর স্যাম ভাইয়ের গান অনেক পছন্দ ছিল, আর ওই হুজুরকে পছন্দ ছিল। তারপরও আমাকে বলে যে আচ্ছা আমরা শুনতে থাকি, শুনতে। তারপরে আমরা শুনতে শুনতে দুপুর হয়ে যায়, খাওয়া দাওয়া করাটার পর বিকেল বেলা হয় যাবে। যাওয়ার টাইমে ও আবার ওই কথা বলে। আমি বলতেছি বুঝতেছি না তোমার প্রবলেম কি, কয়বার বুঝাবো, বুঝাইলাম তো, বলো। যাক ও রাগ করে সে তখন চলেই যায়। রাগ করে চলে যাওয়ার পর আমি ওরে ফোন দিই, ফোন ধরে না, কথা বলে না, বারবার এক কথাই বলে ফোন দিলে। বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে গেছি, কার জন্য গেছি? তোমার জন্য তো। আর আমি কি চাইছিলাম, একটা জিনিসই মাত্র, এটা কি ছিল? পরে আমি ওরা কান্না কাটতে বুঝাই, আমি দেখো আমার অত অ্যাবিলিটি নাই, গরিব, যেরকমই যা আছে, আমি যদি এখন আমার এই জিনিসগুলো যদি আমি শেষ করে ফেলি, আমার ইজ্জত যদি শেষ করে ফেলি, পরে আমি কি নিয়ে বাঁচবো? পরে তুমি যদি চলে যাও তখন আমি কি করবো? তা তুমি আমার ভালোবাসো না, বিশ্বাসী নাই আমার প্রতি। আমি শোনো আজ পর্যন্ত একটা ছেলের হাতও ধরি নেই, ছেলের দিকে তাকাই কথা বলতো তো ভালো, একটা হাতও ধরি নেই কারো। আর তুমি কি বলতেছো তোমার হাত ধরছি আমি, মানে জড়াই ধরছি, এটাই আমার কাছে অনেক বড় মনে হয় জানো। যাক, তারপর আমাকে এরকম বকাঝকা করতো, ওর ভাইকে আমি ফোন দিছি, ভাই এইভাবে বকা দিতেছে, কি করবো এখন? বলতেছে দাঁড়াও ঠিক করে দিব। যাক, সে আবার কনফারেন্সে কল দিতে খুব পছন্দ করতো। কনফারেন্সে কল দিলে সব সামনাসামনি দেখানো হলেও সব সামনাসামনি হতো, তিনজন একসাথে কথা বলতাম, সবার বক্তব্য শুনে সে সবকিছু ঠিক করে দিত, শুনে টুনে। তারপর সে আমার যাক ঝগড়া মিটাই দিছে, আবার কথা চলে।
কথা বলতাম, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল। আমি ওকে বলতাম কি, দেখো ভাবির সাথে সবাই সব শেয়ার করে, তুমি একটু শেয়ার করে আমার সাথে কথা বলাই দাও না, আমি একটু কথা বলি। তো আবার বলতো কি যে কি কথা বলবা, না না দরকার নেই থাক। আমি কই আচ্ছা যাও, আমি তাদের একটু অনুভব করব, তুমি জাস্ট তারা কি বলে ওইটা আমি শুনবো, ফোনটা ধইরা তুমি পাশে রাখা দিবা। হ্যাঁ, আমি শুনতাম আমার শাশুড়ি কি বলতেছে, শ্বশুর কি বলতেছে, ভাবিরা কি বলতেছে, সব শুনতাম। ওর ভাই, ওর ভাইয়ের ছেলে মেয়েরা কি বলতেছে সব শুনতাম, ভাল লাগতো। আর আমি অনুভব করতাম আমার শ্বশুর শাশুড়ি আছে, নো প্রবলেম, সবাই আছে। তারপর আবার ওরকমের চলতে থাকে। পরেও আবার কেমন যেন মাঝখানে হয়ে যায়, কথা বলে না। ভাইয়ার এরকমের, ও বারবার এরকমেরই করতেছে, কথা বলে গালাগালি করে আবার চুপ, আবার কথা বলে না। তারপর আমি ভাইয়াকে বলি, ভাইয়া এরকমের আর কতদিন, কি করবেন এখন একটু করেন, আমি আর পারতেছি না তো এরকমের। আমার ওই এরকমের বারবার যদি বকাঝকা করে আবার রাগ করে, এটা তো ভালো লাগে না। আর ওই বারবার ওই এক কথাই বলে। আমি তাকে ডিরেক্ট বলে দিই যে আমাদের তো এখনো বিয়ে ফুল হয় নাই, ইসলামী শরীয়তে যেটা ওটাই তো হয় নাই, তাহলে কিভাবে কি করতে পারি বলেন। পরে বলতেছে আচ্ছা আবার ঠিক করে দিতে, সমস্যা নেই, আমি গ্রামে যাচ্ছি। মানে সে যে জায়গায় থাকতো ওটা একটা শহর সাইড ছিল, আর আমার হাজবেন্ড যে জায়গায়, মানে হাজবেন্ড আর ও যে জায়গায় থাকতো ওইটা একটা গ্রাম সাইড ছিল। আমার বাড়িটা বরিশালে, পটুয়াখালীর ভিতরেই আমরা সবাই একসাথে। এর ভিতরে ওই এরকমের ব্যবহার যখন করে আমি খুব নার্ভাস হয়ে যাই। তখন আমার এক ফুফাতো ভাই খুব ভালো, আমাকে ফ্রেন্ডলি ভাবে অনেক কিছু শেয়ার করে, আমি শেয়ার করি, কিন্তু এই বিয়ের বিষয় করছি শেয়ার করিনি। আম্মুর নিঃশেষ ছিল, তো দেখতো আমার মনটা অনেক খারাপ। তারপর আম্মুর বলে আচ্ছা ফুপু কুয়াকাটা গেছেন কখনো, কই না, চলেন তাহলে এবার যাই একটু ঘুরে আসি। পরে আমি ভাইয়ারে বলি, যেহেতু আমি বিবাহিত এখন, আমার কাছে মনে হয়েছে আমার সবাইকে জিজ্ঞেস করা উচিত। আমি ওরে ফোন দিই, অনেক ফোন দিই, প্রায় 20-25টা কল দিই, ফোন রিসিভ করে না, আর ফোন রিসিভই করতেছে না। তারপর ভাইয়ের ফোন দিই, ভাইয়া ও তো ফোন রিসিভ করে না, আমি এরকম কুয়াকাটা যাইতেছি, যাবো? হ্যাঁ যাও, ওখান থেকে ওর সাথে দেখা করে আসো, ওর কুয়াকাটা থেকে বাসা কাছে, দেখা করে আসো। আচ্ছা। আমি গাড়িতে যখন তখন অনেকবার ফোন দিছি, ধরতেছে না। আম্মু আমি আর আমার ভাই সাথে যাইতেছি, গেলাম কুয়াকাটা, যে আর ফোন দিছি, এই লাস্ট রিসিভ করে, বলতেছি দেখো তুমি বারবার বলছো, ও এর আগেও আমাকে অনেকবার বলছে তুমি কুয়াকাটা আসো, আইসা ডিরেক্ট কুয়াকাটা আইসা লাগলে আমি টাকা পাঠিয়ে দিই, আমাকে ফোন দাও। আর ওর একটাই কথা, ফিজিক্যাল রিলেশন। কেন কুয়াকাটা যাবো, কোন কথায় যাবো? তারপর ফোন দিই যে আমি কুয়াকাটা আসছি। এখন আসছো কেন, কি বলবো তোমার সাথে, আমি তোমার আসতে বলছি আমি? আমার এরকম ব্যবহার করে। কুয়াকাটা যায় সবাই, পানি নিতে, গোসল করে, কত কিছু, আমার মন ভালো নাই, আমি ওই কুয়াকাটা যে এক কোণে বসে আছি। ওরে ফোন দিতেছি, দেখো একটু আসো দেখা করতে, কতক্ষণ টাইম লাগে এখান থেকে আসতে, আসো একটু, আইসা আমার সাথে দেখা করে চলে যাও। আরে না, তুই তো আইসিস কি, কারে কই আইসস? তার বলছি তোমার ভাইকে তো বইলা আসছি। কই আমার ভাইকে? তোর বিয়ে করছে আমি, আমার না কই তুই আরে কইছস? আমি কই দেখো তোমার ফোন দিয়েছি তুমি ধরো নাই, কাজে নে ব্যস্ত ছিলাম, আচ্ছা যা, আইসিস রাখ। ওর ব্যবহার এই খারাপ হতে বারবার, মানে এরকম করতে তোর ব্যবহার খারাপ হইতেই আছে। তারপর আমি বাসায় আসি, আসার পর ওকে ফোন দিই, কি করবা, কিছু করো তো, এরকমের আমার সাথে কেন, কি আমাকে আর ভাল লাগে না, বইলা দাও। কেন তোরে বলছি ভাল লাগে না, আমাকে বলতে তোরে বলছি আমি ভাল লাগে না। পরে ও কাইটা যায়, ওর ফোনের তো ব্যালেন্স শেষ, ওর এক ভাইয়ের ফোন দিয়ে ফোন দেয়, কথা বলি। তারপরে আমি ভাবছি ওর হয়তো কিছু হইছে, আমি ওর ভাইকে অজান্তে একটা কল দিয়ে বলি, ভাইয়া কিছু হইছে ওর? তাই না তো ভাবি। আর ওর ফোনে আমার নাম্বারটা জান লিখে সেভ করা ছিল, ফোন ধরলে যে কেউ, ও ভাবি আমাকে বুঝলেন কিভাবে, নাম্বারটা যে জান লিখে সেভ করা, কই ও আচ্ছা।
তো এই কারণে ওর ফ্রেন্ড সার্কেল অনেকেই জানতো যে ওর সাথে আমার প্রেম চলতেছে, বাট বিবাহ এটা না, প্রেম চলতেছে। তারপরেও আমি ওকে বলি যে আচ্ছা তাহলে একটু দেখো তো কি হয়েছে। তারপরেও বলতেছে ভাইয়া কি হয়েছে একটু বলেন। ওর সাথে সবকিছু শেয়ার করে ছোট ভাই হিসাবে। শেয়ার করতে করতে বলছে আরে ভাল লাগে না, কি করবো। আচ্ছা আপা আমি বলি আচ্ছা ওকে বলবা যে রিলেশন করবা। এর ভিতরে আমার ছোট ভাবি তখন উঠে আনে নাই, ছোট ভাবি চলে আসে, তাদের একটু প্রবলেম ছিল। বিয়ে হয় প্রাইভেট ভাবি, বাট এই তাদেরকে পালাই নিয়ে আমার ভাবি পালাই আসে, কারণ একটু আমাদের ফ্যামিলিতে প্রবলেম ছিল আর তার ফ্যামিলিতেও প্রবলেম ছিল। বিবাহ দিয়ে পরে আবার দিবেন আমাদের ঘরে, ভাবি পালাই আসে। আসার পর বলে ভাবির সাথে সবকিছু শেয়ার করি, এরকম বিয়ে টিয়ে সব শেয়ার করার পর আমি বলি তাহলে ভাবির নাম্বারটা আমার সিম ছিল, আমার 2টা সিম ছিল, একটা আমি ওকে দিই, ও চায়ে পরে এম দিয়ে দিই, আর একটা বাংলা লিঙ্ক ছিল ওটা আমি রেখে দিই আমার কাছে। তো ওই সিমটা দিয়ে আমি ওটা কল দিই। ওর ছোট ভাইরে বলি যে ও প্রেম করবে কিনা জিজ্ঞেস করো, বলছে হ্যাঁ, কিন্তু ও যে প্রেম করবে হ্যাঁ বলছে, এগুলো নিয়ে আমার কোনো মাইন্ড নেই, আমার কোনো মাইন্ড লাগেনি, যে আমার কোনো কিছু মনেই হয় নাই যে সমস্যা নাই, ও এরকমই করতেছে, আমি জানতে পারলে পরে ছেড়ে দিবে, সমস্যা নেই। তো পরে আমার ভাবিকে বলি ও আমার বয়স চিনে ফেলবে, তুমি কথা বলো। পরে আমার ভাবি কথা বলে ওর সাথে, ভাবিকে সবকিছু জিজ্ঞেস করে, ভাবি বলে তারপর তুমি রিলেশন করো। উঠে পরে আমি রিলেশন তো দূরে থাক, কোনো মেয়ের দিকে এখন পর্যন্ত তাকাই নেই, ওনাকে কোনো মেয়ের দিকে তাকাই নেই। আমি শুই না, কি করব নিজেও বুঝতে পারতেছি না। সাথে সাথে ওই ফোনটা কাটতে দিয়ে আমার আম্মু ফোন দিয়ে ফোন দিছি, এই কার সাথে কথা বলো, এত বিজি বলতেছে। কই কারোর সাথেই তো কথা বলি না, আরে অফিস থেকে, আরে এই কলেজ থেকে ফোন দিতেছে, পরীক্ষা বুঝছো। ও আচ্ছা 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 কথা বলো, রাখো তাইলে। আবার ভাবিরে ফোন দেয়, ভাবির সাথে কথা বলে, এরকম 2-3 দিন কথা বলতেছে। তারপর আমি বুঝে গেছি। পরে আমি ভাইয়ারে একদিন ওর ভাইরে ফোন দিই, এরকম আর কতদিন চলবে, সে তো কথা বলতেছে, নিউ রিলেশন শুরু করছে, ভালো না। বলতেছে সমস্যা নাই তো, আমি আছি না, আমি থাকলে কি সমস্যা। সে আবার আমাকে ধর্ম বোন ডাকে, যাকে বলা হয় যে ধর্ম বোন ডাকলে নাকি একদম আপনের মতোই। মানে এটা কার কথা বলছো? ওই যে ওর যে ভাই যে আমাদের বিয়েতে থাকে। আচ্ছা হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করো, মানে তোমাকে সে ধর্মবোন ভাবে, যাকে নিয়ে সে বিয়ে করতে আসছিল সেই ভাইটার কথা বলছো। সে তার কোনো বোন নাই, এই জন্য তোমাকে ধর্মবোন ডেকেছে। ঠিক আছে, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে এবং লিসনারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুনছেন জাগো FM 94.4, যেখানে চলছে এই মুহূর্তে লাভ স্টোরি। এই শোটায় আমরা জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরি। আজকে আমার অতিথি যে, তার নাম মিম, মাত্র ক্লাস 10-এ পড়ে, বয়স 14 কি 15। এই বয়সে তার জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য সে এখানে এসেছে। এই পর্বটি আমরা করব কি করব না এই নিয়ে আমরা একটা দোটানায় ছিলাম, বিকজ এত ছোট একটা অতিথি, আসলে ওকে নিয়ে কিন্তু ওর যে ইচ্ছে এবং দীর্ঘদিন ধরে ও এই অনুষ্ঠানে আসার জন্য চেষ্টা করছে, অবশেষে আমরা তাকে আজকে নিয়ে এসেছি। এই গল্পের ভেতর দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা জিনিস, যে আমরা আমাদের লাইফের অনেক সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেই, পারিবারিক কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক। ভালোবাসা কত দ্রুত হয়ে যেতে পারে, সম্পর্কের কোনটাকে ভালোবাসা বলে, কোনটাকে ভালো লাগা বলে, এটা বুঝে ওঠার আগে বিয়ে নামক ব্যাপারেও আমরা স্টেপ নিয়ে নেই, যেটা ইতিমধ্যে গল্পটা যারা শুরু থেকে শুনেছেন তারা হয়তো। তোমাকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, এটা প্রকাশ করার খুব চেষ্টা করতো। তার মোবাইলে লেখা ছিল জান, এই জান ওয়ার্ডটা যখন দেখতাম মোবাইলে, তখন নিশ্চয়ই খুব ভালো লাগতো। অবশ্যই খুব খুশি হয়ে যেতাম। ও আমাকে এত ভালোবাসে, যেমন ফোনে মিম না জান লেখা। আচ্ছা, আমি কখনোই ভাবতেই পারি নাই যে ও আমাকে ভালোবাসে না। আমি সবসময় চিন্তা করতাম ওই আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আমার লাইফে আমি কিরকমের দেখতে বা কিরকম এটা আমি জানি না, অনেক প্রপোজাল আসছে, অনেক বড় লোক, গরিব, ছোট লোক অনেক আসছে। আমি নিজে যেরকম অনেক প্রপোজাল আসছে। আমার ক্লাস 4 থেকে প্রপোজাল। তারপরে তো আমরা যেখানে ছিলাম, আবার চলো ওই জায়গায় চলে যাই। তারপরে কি হলো? হয়েছে তুমি ওখানে গেলা, ওকে আসতে বলতেছো বারবার। ওকে আমি বারবার বলতেছি কুয়াকাটা থেকে আসো আসো আসো, ও আসবে না, আমাকে বকাঝকা করতেছে। তোমাকে কে আসতে বলছে? আসতে বলছিলাম আমি, বলিনি, যাও বাসায় যাও। ওখানে যাওয়ার পরে অনেকে ছবি তোলে, মজা করে, যারা ছবি তোলে তারা আমাকে বলতেছে আপনি তো একজন অদ্ভুত লোক, এখানে আসে মানুষ কত মজা করতে, আর আপনি কি এক কোণে বসে আছেন, আসেন ছবি তুলি। আমি ছবি তোলা তো দূরে থাক, আমি তো ওর কথাই চিন্তা করতেছি কি হলো,
যা কখনো আমরা ওরকম মজা করি না, ওই দিনে আবার চলে আসি। আসার টাইমে আমাদের রাত হয়ে যায়, অনেক রাত হয়। তো কিভাবে আসবো? তো এই টাইমে আমাকে আরেকটা ছেলে প্রপোজ করছিল, অনেক লাভ করত, কিন্তু আমার তো রিলেশনতে আগেই অনেক ইন্টারেস্ট ছিল না। তো আবার ওর সাথে রাস্তায় কিভাবে আল্লাহ দেখা করাই দিছে জানি না, রাস্তায় দেখা হয়ে যায় যখন আমরা আমতলি আর কি নামি। ও আমাকে বলতেছে, মিম তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি বলতেছি আপনি? কই যাও? কই বাড়িতে। আম্মুরে দেখাই দিলাম, ভাইরে দেখাই দিলাম, পরিচয় করলো। তারপরে তো আর আমাদের বাসায় যেতে দিবে না, টেনে টুনে তার বাসায় নিয়ে গেছে। ওর বাসায় গেছি পর আমি এতটা সাপোর্ট পাইছি যে আমি বুঝতেই গেছি না যে কি আমি ওকে ভালোবাসি না, ওকে বলছি, বা ওকে আমি এত দূরে বলছি যে আমার বিবাহ হয়ে গেছে। আর আমি ওকে বলছি কুয়াকাটা ঘুরতে না, আমি আমার হাজবেন্ডের বাড়িতে আসছিলাম, যেন ও আমার প্রতি আর কোনো আশা না করে, এই কারণে আমি কথাটা বলছিলাম। তবু ও বলতেছে না, আমি আমার পক্ষ থেকে এত রাতে তোমার যেতে দিতে পারি না, অনেক রাস্তা প্রবলেম হতে পারে, এমনি করোনা ভাইরাস, সো তুমি আমাদের বাড়িতে থাকবা। ওদের বাড়িতে গেছি, ওর আম্মু আমাদের এতটা আপ্যায়ন করছে বা এত ভালোবাসছে যে আমি বুঝতেই পারতেছি না। ওর আম্মুকে বলছে যে মেয়েটাকে আমি ভালোবাসতাম। ওর আম্মুকে ও বলছে যে লাইফে এই ফার্স্ট গ্রামে, ও ছোটবেলা থেকে ঢাকা থাকে, এই কারণে আমাকে ঢাকার যেরকমের থাকে ওই রকমের একটা পলিসিতে ওরকমের একটা জায়গায় রাখছে। একটা মেয়ে আসছে, বলতেছে আপু চলো একটু ঘুরতে যাই। ওইটাই বলতেছে কি কে ঘুরতে যাবো? কি তোমাদের তো গাইয়া? ও তো গাইয়া না, ও তো ঢাকার মেয়ে, ও ওই কাদায় হাঁটতে পারবে না, বৃষ্টি চলে হালকা হালকা, কাদায় হাঁটতে পারবে না। আমি শুনে অবাক হয়ে যেতেছি, কি বলতেছে। আমি বলি, না না সমস্যা নেই। তারপর সকাল হয়, বাসায় চলে যাই। আর ওইখানে আমার হাজবেন্ডের সাথে আর ভালোবাসা ওর সাথে দেখা না হইলো, ওর ওই ভাইটার সাথে দেখা হয়েছিল। ও আমার সাথে দেখা করতে আসে নাই, বাট ওর ভাই, ওই যে ছোট ভাই যার সাথে আমি কথা বলছিলাম, জোর কি অবস্থা, আমার ভাবির সাথে তো প্রেম চলে, দেখা করলাম, ও আমার সাথে দেখা করে। তারপরে ওরে আমি বলি না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমি জিজ্ঞেস করি যে ও আমাকে বলে, ভাবি আপনার কি রিলেশন করেন? আমি কি হ্যাঁ রিলেশন করি। বিয়ে করেন? না বিয়ে এখন করবো না, পরে। ও আচ্ছা। আমি ওকে ছোট করব না, এই কারণে আমি এটা বলি না যে আমাদের বিয়ে হয়েছে। আমি কখনোই চাইনি ও ছোট হোক, আমাকে যতই বকা দিক, কখনোই চাইনি। তারপর আমি বাসায় আসি, আমার মন খারাপ, ভাইয়া ফোন দিছে। আমি তখন তাকে ভাইয়াই ডাকতাম। তার আব্বু আম্মুকে আমি যদি জিজ্ঞেস করতাম, ওর ওই ভাইটা যে আমাদের বিবাহে ছিল, আমি যদি তাকে ফোন দিতাম, এমন ভাবে ভাইয়া ডাকতাম, সে আমাকে বলতো তুমি এমন ভাবে ভাইয়া ডাকো মনে হয় যেন আমার আপন বোন আসছে আমার সামনে। সে তার অনেক অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করতে করতে একটা টাইমে দেখা যেত সে কেমন যেন নেগেটিভ কথা বলতেছে, আমার কাছে মনে হইতো। তো আমি তো তখন কিছু মনে করতাম না, কারণ সে একটু নেশা পানি করতো, তো এই কারণে আমার কাছে নেশা করতেছে, এই কারণে হয়তো এরকমের। তারপরে আমি আমাদের বাড়িতে আসি, এরকমের চলতে থাকে। আমিও দেখতেছি ও কি করে, আমি সহ্য করব। আমার আম্মু বলছে যে যত দূরই হোক না কেন, একটা ভালো মেয়ে তার হাজবেন্ডকে অতি তাড়াতাড়ি ছাড়ে না, সহ্য করতে হয়। আমি ওর গালাগালি গুলো সহ্য করছি। আমার লাইফে আমার বাবা মা আমাকে গালাগালি দেয় না, কারণ আমার গালাগালি আমি সহ্য করতে পারি না। স্কুলে এখন পর্যন্ত পড়াশোনা করতেছি, এই পর্যন্ত বকাঝকা দেয় না। আমি বলছি স্যার বকা না, আপনি লাগলে আমার একটা থাপ্পড় দেন, সহ্য করে নিতে পারি। আমার গালি একদম অপছন্দ, আমি গালি কেন যে সহ্য করতে পারি না নিজেও জানি না। আমি যখন জব খুঁজতেছিলাম, আমার গার্মেন্টস এর অফার অনেক আসছে, কিন্তু আমি গার্মেন্টসে জয়েন করতে পারিনি। আমি যাইনি কোনোদিন, শুনতাম আর কি যে গার্মেন্টসে নাকি একটু বকাঝকা করে, গালাগালি করে খারাপ ভাষায়, এই কারণে আমি দেখতে পারতাম না। যাই হোক, এরকম আমি পরে আর কি করব, তার বাজে কথা শুনতাম, তবু হজম করে নিতাম। এদিকে আমার ভাবির সাথে প্রেম চলতেছে, ভালো সবই। পরে ওর ভাইয়া বলতেছে, দেখ, ওরে বলতেছে, কনফারেন্সে যেটা বলে ওইটাই আমি শুনি, দেখ এরকমই করিস না, এরকম করলে কিন্তু ঠিক না, ভালো না এটা। পরে আবার আমার সাথে কথা বলে, তো তখন ভাবির সাথেও বলে। পরে আমি বলতেছি বারবার ওয়েটিং পাই, কি এত ওয়েটিং, কার সাথে কথা বললো? না আমি তোমার সন্দেহ করতেছি না, কার সাথে কথা বলো বলো।
এই তো অফিস এরকমের প্রবলেম, বাসায় আমাদের একটু গ্যাঞ্জাম আছে ইটি নিয়ে। তারপরে আমার ওর যে ভাই বলতেছে ওদের বাড়িতে যাবে আর কি, গেছে। হ্যাঁ, ওর নাম্বার দিয়ে দিই কল দিছে, মানে হয়তো বুঝাইছে কিছু। ফোন দেওয়ার পর আমার সাথে কি সুন্দরভাবে কথা বলতেছো হঠাৎ। এ কি তুমি এত সুন্দরভাবে, আমি বলছি তুমি এত সুন্দরভাবে কথা বলতেছো, আর এটা তো ওই ভাইয়ের নাম্বার, তুমি ফোন কয় সে আসছে আমাদের এলাকায়। সেদিন তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে জানি না, পরের দিন আবার ফোন দিছে। ও আমার সাথে বাজে ব্যবহার করতেছে, খুব খারাপ বিহেভ। ওরে গালি আমারে সেদিনকে এত গালি দিছে যে আমি নিজে নিজে ভাবতেছি আমি আমার লাইফে গালি পছন্দ করি না, সেটা বোধহয় আজকেই সব একসাথে শুনতেছি। তো গালাগালি করার পর আমি পুরো স্তব্ধ, কান্নাকাটি করতেছি। আম্মু ডিরেক্ট ওর ওই ভাইকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছি কি, দেখো বাবা, তুমি আমাকে মা ডাকছো, আমার মেয়েকে বোন ডাকছো, এখন তুমি এটা হেস্তনস্ত করো, কি করবা? আমার মেয়ে তো গালি শুনতে পারে না, এতটুকু একটা মেয়ে কিভাবে এত প্রেশার নিবে? সে তো কান্নাকাটি করে খুবই অবস্থা খারাপ, কি করবে এখন? ডক্টর আনতেছে, আমি অসুস্থ, ডক্টর বলতেছে আমার প্রেশার একদম লো, আমি রাত্রে ঘুমাই না, চোখ মুখ শুকায় গেছে, খুবই খারাপ অবস্থা আমার। ওকে আমি বলতেছি আমার খারাপ অবস্থা, তুমি এরকম করো না, নিতে পারতেছি না। ও শুনতেছে না। পরে ওর ভাই আমাকে ফোন দিয়ে বলে, আচ্ছা মিম, তোমাকে একটা কথা বলবো, রাখবা? তুমি আসো। এর আগে সে আমাকে দুই একবার যেতে বলছিল একা, কিন্তু আমি যাইনি। তুমি আসো, এবার তুমি তোমার আম্মুকে নিয়ে আসো, আর আমি তোমার হাজবেন্ডকেও আনতে বলি। মানে ওকে আসতে বলে, আমি ওকে আসতে বলতেছি, তোমরা কথা বলে নাও। হ্যাঁ, সামনাসামনি বললে হয়তো ও তোমাকে অনেকদিন দেখে না, তুমি ওকে দেখো না, এই কারণে হয়তো এরকম। কিন্তু আমি তো আমারটা আমার ভিতর থেকে বুঝতেছি ও কি বলতেছে। তখন আমার এমন কেউ ছিল না, আমার কষ্টটা বুঝতে এমন কেউ ছিল না যে আমার সাথে আমার কথাটা শেয়ার করব, এরকমের কেউ ছিল না। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এগুলো রাখি নাই। বন্ধু বান্ধব থাকলেও বলতো আরে লাইফে আর কি রিলেশন কর, সব দেখবি, এসব চিন্তা ভাবনা থাকবে না, এই কারণে বন্ধু বান্ধব বাদ দিছি। পরে ও আমাকে বারবার এরকমই বলতো, বলার পর আমি কি আর করবো, ওকে ফোন দি, দেখো এরকম ভাইয়া তো আসতে বলতেছে, কি করবো, আসবো? সেটা তোর বিষয়, তুই যা করস, আমাকে বলতেছে তুই যা করস, মানে কি তুমি আসবা না? এটা আমার বিষয়, তোরে বলবো কেন? যাক, সে আমাকে বলছে যে তুমি আসো। এসে জানতো আমার পড়াশোনাটা হয় না, এমন সে বলছে তোমাকে আমি কিছু বই কিনে দিব, তোমার সাথে ও যে কোনো টাইমে কথা বলতে পারে না, ভিডিও কলে কথা বলতে চায়, পারে না, একটা ফোন কিনে দিব। আর এর ভিতরে আরেকটা কাহিনী হয়, ওর বউ ওর সাথে ঝগড়া করে, খুব ঝগড়া করে। আমার সাথে যখন কথা বলতে সে মাইন্ড করতো যে হয়তো আমার সাথে কিছু আছে, তার এমন ঝগড়া হয় অনেক। তার বউ এর মধ্যে আমাকে অনেকবার ফোন দেয়, দুই চারবার ফোন দিয়ে অনেক কথা বলে, তোমাদের বিয়ে হয় নাই কিন্তু, তোমাদের ওটা ফর্মটা কিন্তু জমা দেওয়া হয় নাই কোর্টে, তোমাদের ওই ফর্মটা ঘরে এনে রাখা হয়েছে, তোমাদের বিয়েটা ফলস হয়েছে, ওটা তোমাকে ঠকানো হচ্ছে, আর আমি এগুলো ছিঁড়ে ফেলছি, তুমি প্লিজ দয়া করে ওর সাথে আর দেখা করো না, ওদের নাম্বার ডিলিট করে ফেলো, ওদের সাথে কথা বলো না। আমি তাকে বুঝাইতেছি, সে আমাকে বুঝাইতেছে, আমি তাকে বুঝাইতেছি, ভাবি এরকম বললেন না, সে আমার আপন ভাই, আমি জানি আপনি মাইন্ড করতেছেন। আরে না, মাইন্ড না, সত্যি বলতেছি, ও অনেক খারাপ। পরে আমাকে বলে যে তোমার যে হাজবেন্ড বাইজিৎ, ও কিন্তু অনেক খারাপ, ওরা মেয়ে নিয়ে এরকমের অনেক কিছু করে, আমি বিশ্বাস করি না। আমি তো ওদের অন্ধের মতো লাভ করে ভালোবাসি, কেন বিশ্বাস করব? ভাইয়া সে যে আমাকে ধর্ম বোন ডাকছে, ধর্ম বোন মানে নিজের নিজের বোন, তার বোন নাই, সে আমাকে কেটে কেটে বলে আমার বোন নাই, তুমি আমার একমাত্র বোন আমি মনে করি। আমি এগুলো শুনে আমি নিজে নার্ভাস। তারপরে আমি যাই হোক, আম্মু আমি, এর ভিতরে আব্বু ঢাকা চলে যায়, আর আব্বুর সাথে আমার ছোট বোনও চলে যায়, আম্মু আর আমিই থাকি, আর ভাবি ভাবি বাড়িতে থাকে, আমি আর আম্মু যাই।
যাওয়ার পরে আমি আর আব্বু যাওয়ার আগে আবার আমার আব্বু যখন আসছিল তখন কিন্তু ওই ভাইয়াটা, ওই যে বাইজিতের ভাই, ওর সাথে যায়। যাওয়ার পরে মানে আমার আব্বুকে নিয়ে যায়, চলেন আমাদের ওদিকে ঘুরে আসবেন। আরে আব্বুরে এত আপ্যায়ন তাদের বাসায় নেয় না, বাট বাইরে এত আপ্যায়ন করে যে আব্বুও গলে যায়। আমার মেয়ে মনে হয় ভালো জায়গায় বিয়ে হয়েছে। তারপরে আব্বু তো বুঝতে পারতেছে না আমার সাথে কি হইতেছে, আর আমি আমার ভিতর কষ্টটা বুঝাইতেও পারতেছি না। আমি চিন্তা করছি, যদি আমি এখন আম্মুরে বলি মা ভাইজি তো বারবার ফিজিক্যাল রিলেশনের কথা বলতেছে, তাহলে আম্মুর ও যদি পরবর্তীতে ওর সাথে আমার কিছু হয়ও, ও তো আম্মুর কাছে ছোট হয়ে যাবে। পরবর্তীতে আমি যাই, গিয়ে তার সাথে কথা বলি, ভাইজিতের ভাইয়ের সাথে। আমার দিয়ে তাকাই আস ভাইয়া, কয় তুমি অনেক শুকিয়ে গেছো মাত্র 2-4 দিনে, এত টেনশন কেন করো? এতটুকু একটা মেয়ে এত টেনশন করলে হয়? আরে কি হয়েছে বুঝি না তো, কিছুই হয় নাই, ঠিক আছে তো, সবকিছু ঠিক আছে, নো প্রবলেম। আর আমি বাজিতে ফোন দিছি, আসতেছে, সমস্যা নাই। আর আমার আম্মু আসতেছে, ওই যে ভুলটা হয়েছে ওইটা একটু ভাঙাবে। মানে তার বউ জানে সে আমার সাথে রিলেশন করে, তার বউ তার শাশুড়িকে, মানে আমার ওই বাইজিতের বাইজিতের ফুপু, মানে বাইজিৎ বলছে ওটা ওই ভাইটার ফুফাতো ভাই, তার কাছে বিচার দিছে, তুমি তার সাথে একটু কথা বলবা, তাহলে সে ভুলটা ভেঙে যাবে। আমি গেছি, তারপর বলতেছে আম্মু আমাকে তার একটা হোটেলে বসে, ওখানে একটা হোটেল আছে, হোটেলে বসে আম্মুর বলতেছে আপনি একটু বসেন আমি আসতেছি। আমাকে বলতেছে মিম চলো তো আম্মুকে তোমার সাথে পাঠাই দিই। একটা রিস্কা ওঠে, তখনই আমার নার্ভাস লাগে। কি রিস্কায় কেন? বললেন তো কাছে। আরে কাছে তো ঠিক আছে, চলো আমরা মানে আমার হাঁটতে ইচ্ছে করতেছে না, একটু শরীরটা অনেক খারাপ তো। সেটু আমাকে বলার পর আমি আম্মুরে বলি আম্মু যাই, গেলাম। তারপরে যাই, এখন যাওয়ার পর রিক্সা থামায়, হাঁটতে 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 অনেক হেঁটে ফেলছি। খালি দিয়ে চিপা খোঁজার ভিতরে ঢুকতেছে, চিপার ভিতরে ঢুকতেছে, বাট আমি নলেজে রাখতেছি যে আমি কোন চিপা দিয়ে কিভাবে যাচ্ছি, কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি। অনেক চিপা, যে বাসাটা তারা অনেক চিপা, এত চিপা গলি মনে হয় আমি ঢাকা শহর থেকে লাইভে দেখি নাই, প্রচুর চিপা। আর তাকে আমি বারবার জিজ্ঞেস করতেছি এই জায়গাগুলোর নাম কি, এই জায়গাগুলোর নাম কি, কারণ আমি মুখস্থ করতেছি, এই জায়গাগুলো আমার মুখস্থ রাখা দরকার। পরে সে এক টাইমে একটা ফ্ল্যাটটা কি ভয় লাগছে আমার কাছে, ফ্ল্যাটে কেন? আরে আম্মুকে ফোন দিছিলাম, আম্মু বলতেছে যে আমি এতে এসে পড়ছি, বাসায় চলে আসছে, চলো বাসায় চলো। আচ্ছা আপনি আম্মুরে নিয়ে আসেন। আমি তার আম্মু ডাকতাম, যেহেতু ধর্ম ভাই, আম্মুরে নিয়ে আসেন, আমি নিচে আছি। আরে না চলো চলো, নিচে থাকলে মানুষ খারাপ বলবে, বলেছি কেমন ছেলে, নিচে রেখে চলে গেল। তারপর তার গাড়ি দেখাইতেছে, দেখো এটা আমার গাড়ি। আচ্ছা সমস্যা নেই চলেন। পরে গেলাম, রুমে ঢুকি, আমার নলেজে এটা ছিল তার আম্মু কোথায় আছে সেটাকে দেখবো। রুমে ঢুকে আমি এদিক ওদিক তাকাইতেছি, রুমে দেখতেছি একটা বারান্দা, 2টা রুম। একটা রুমের ভিতরে, রুম বলতে এটা অনেক বড়, কিচেন রুম। আর ওটা একটা সিঙ্গেল ফ্ল্যাট বললেই চলে। ফ্ল্যাটে তার একটা ব্যাগ, একটা বিছানা, কোনো মহিলাদের কাপড় নেই, তারই কাপড়। সে ব্যাগ থেকে কি যেন একটা নিল হাতে, আমি দেখছি কার্টুন দেখছি, বাট কিসের সেটা বলতে পারি না। নিয়ে ওয়াশরুমে গেল। আমার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আমার কেমন যেন মানে কোন একটা বিপদ মনে হয় ঘটতেছে, ওই টাইমে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি খুব জোরে জোরে শ্বাস নিতে পারতেছি না, কি করব। তাড়াতাড়ি রুমের দরজা সে আমি ঢোকার পর লাগাই ফেলে, রুমের দরজাটা খুলে আমি বাইরে বের হই, বাইরে দাঁড়াই আর কি। পরে ভাইয়া বলতেছে কি ঢোকো ভিতরে, কিন্তু আমার নলেজে তো আছে যে ভিতরে তো মেয়েদের কাপড় নাই, ভাইয়া একলা, তাহলে কেন বারবার আমাকে রুমে ঢাকতেছে। সে ওই দরজা খোলার আওয়াজ পেয়ে বের হয়ে গেছে। আরে কি হয়েছে মিম, ভিতরে ঢুকা। আরে ভাইরে ভয় পাও, আমি তো তুমি আমার বোনের মতো, কি যে এটা বলে আমার ঢুকাইতেছে। আমার কাঁধে যে হাতটা দেয়, হাত দিয়ে যখন ধাক্কা দেয়, তখন আমি তার বিষয়টা বুঝে ফেলি, কারণ তার ধাক্কাটা অন্যরকম ছিল। সে চাইছিল যে আমার এমন ধাক্কা দিবে যে আমি বিছানায় পড়ে যাই, বিছানা একদম দরজার সামনে ধাক্কা দেয়। ওটার ডাইসটা বুঝেই আমি দরজা ধরাছিলাম, তো পড়ি নেই নিচে, দরজা ধরাছিলাম। মানে আমি আগে প্ল্যানিং করছি যে যদি এরকম কিছু হয় তাহলে হয়তো কিছু একটা রাখবো। আর এটাও বলি এই প্ল্যানিংটা কেন করছি, আমি যে আগে 2 বছর থেকে শুনি, আর এখানে কত মেয়েরা প্রতারিত হচ্ছে,
এটাও আমি শুনি বা জানি। এই কারণে আমি নিজের বুদ্ধি থেকে নিজে চেষ্টা করছি যেরকমের রাখবো। গ্রেট গ্রেট। এই যে এই হচ্ছে আমাদের দিন শেষে প্রাপ্তি, যখন আমরা বুঝতে পারি, আমরা রিয়েলাইজ করতে পারি যে এই অনুষ্ঠানটা আমরা যে উদ্দেশ্যে প্রচার করছি, সেটা ছেলে কিংবা মেয়ে যেই লিসেনারই হোক, তারা যেন তাদের বিবেক বুদ্ধিটাকে কাজে লাগায়। আজকে বহু বছর পর কেউ একজন এসে লাইভে তার সেই স্বীকারোক্তিটা করছেন যে হ্যাঁ, 2 বছর ধরে যে অনুষ্ঠানটা সে শুনেছে, শোনার পরে সেই সিচুয়েশনে গিয়ে হয়তো এখানে শোনার পরে যে আইডিয়াগুলো মানুষের মাথায় আসে যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটতে পারে, ঘটবেই না, ঘটতেও পারে কিংবা নাও পারে, কিন্তু ওই সিচুয়েশনে কি হতে পারে সেই আইডিয়াটা যে তার মাথায় আসছে, তখন সে কি কাজটা করেছে সেটা চলেন শুনি। তার আগে একটু বলে রাখছি, লাইভটা শেয়ার করার কথা বলেছিলাম। মেয়ে বন্ধুগণ আজকে প্রচুর শেয়ার করছেন, কিন্তু আমার ছেলে বন্ধুগণ হয়তো নিজেরাই ওই জায়গাটায় নিজেকে বিচার করা শুরু করে দিয়েছেন। এই জন্য লাইভটা শেয়ার করতে গিয়ে একটু বোধহয় মনে হচ্ছে যে কি করব। আমি বলছি, সমাজের 5টা আঙুল তো সমান হতে পারে না। তো একটা মানুষ খারাপ হতে পারে, তার মানে সব পুরুষ খারাপ নয়, সব ছেলে খারাপ নয়। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, লাইভটাকে শেয়ার করে দাও সমস্ত গ্রুপে, সমস্ত পেজে, এন্ড অবশ্যই নিজের টাইম লাইনে। সাবধান হোক তোমার পরিবারের মানুষগুলো, সাবধান হোক আশেপাশের সেই সমস্ত লোভী কিংবা সুযোগ সন্ধানী মানুষগুলো, তাহলে আমাদের অনুষ্ঠানটা আসলেই সাকসেসফুল হবে। তারপর কি হলো, কিভাবে বেরিয়ে আসলে সেখান থেকে? আমি ওখানে সে আমার ঘাড়ে যখন ধাক্কা দেয় আমি বুঝতে পারি, আমি দরজাটা ধরে বসি, যে ধাক্কা দিলে যদি আমাকে ধাক্কা দেয় আমি পড়বো না। আমাকে যখন ধাক্কা দেয় আমি তো দরজা ধরি, দরজা দিয়ে এমন একটা ধাক্কা দিই যে তার মাথায় লাগে। সে আমার যতদূর মনে হয় সে বিছানায় পড়ে যায় মাথায় লাগার পর। আমি আর খেয়াল করি না, দৌড়। আমার মতো আমি একটা চিৎকার দিয়ে বের হই, কারণ যদি সে আমাকে পিছ থেকে ধরার কোনো চেষ্টা করে তাহলে যেন কেউ বের হয়। ঠিক ওই টাইমে একটা মহিলা বের হয়েছেন, আর কি হয়েছে আমি তার নাম বলি, আমি চাই না তার নাম বলতে। তাকে বলছিলাম যে এরকমের, সে তো ও আমাকে রেপ করতে চাইতেছে। তারপর সে মনে করছে যে পুলিশের ঝামেলা হইতে পারে, আমাকে তাড়াতাড়ি বের করে দিছে, এই বের হো। তা আমি ওইটা নলেজে ছিল কোন চিপা দিয়ে আমাকে নিয়ে গেছে, আমি ওই চিপায় চিপায় বের হইছি। আমি যে কিভাবে বের হইছি, বের হয়ে আমি পিছনে তাকাইতেছি যে এত চিপা থেকে আমি কিভাবে বের হইলাম। আল্লাহ আমাকে ভালো বিপদে ফেলছে, আল্লাহ আবার উদ্ধার করছে। আমি আল্লাহর প্রতি ভরসা ছিল, বের হয়ে সাথে সাথে একটা রিস্কা পাইছি। আর আমার ওই জায়গার কথা মনে ছিল, আম্মু যে জায়গায় আছে বইলা আমি চলে গেছি। আম্মুকে আমি ডাকতেছি, আম্মু আসো। আম্মু বলতেছি কিরে ও কই, ওর আম্মু কই। আম্মু আমি বলবো তুমি আসো আগে, দূর থেকে আমি ডাকতেছি। মানে আমি এত ভয় পাইছি, আমার শরীর পুরো কাঁপতেছে। আম্মু আসার পর তারা জড়াই ধরে কান্না করতে বলতেছি, মা আমি মনে হয় আজকে আর বাঁচতাম না, আজকে মনে হয় তোমার মেয়ের আর তুমি পাইতা না, তোমার মেয়ে বেঁচে আছে মা। আম্মুকে কি হয়েছে? আম্মুর আমি ঘটনাটা বলি যে আমি আমাকে রেপ করার চেষ্টা হয়েছে। আমার আম্মু তখন বলতেছে কি আমার টাকাগুলো সব শেষ। আমার মা এটা বলে না আমার মেয়ে বেঁচে আছে। মানে অভাব মানুষকে কখন কোথায় নিয়ে যায়, এটা তার একটা চূড়ান্ত পরিণতি। একটা মেয়ে তার মায়ের কাছে চিৎকার করে এসে বলছে যে মা আমি রেপ হতে হতে গিয়ে ফিরে আসছি, আমি হয়তো তুমি আর আমাকে খুঁজে পেতে না। কিন্তু সেই সময় মা চিন্তা করছে যে আমি তো অনেক টাকা তোর পিছনে খরচ করে ফেলছি এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য বা এই অবস্থার জন্য। মানে তার কাছে ওই সময় ও অর্থটা এতটা মিনিংফুল হয়ে গিয়েছিল। জানি না মায়ের মাথায় তখন কি কাজ করছিল, উপরওয়ালা ভালো জানেন। তারপরে কি হলো? আমি মাকে জড়াই ধরে কথা বলতেছি আর পিছনে তাকাইতেছি ও আসে কিনা। ওই টাইমে আমি বাইজিৎকে ফোন দিই, ওই টাইমই যা হওয়ার ওখানেই হবে, আর গাড়ি চলতেছে। ফোন দিছি, ও খেলতে গেছে, ফোন অন্যজন ধরে। তারপরে আমি গাড়িতে উঠে চলে আসি, বাসায় আসি। আসার পর পুরো ঘটনাটা গোপন, ছোট ভাবিকেও বলি না। আমার মুখ টুক ফুলে গেছে, কান্নাকাটি করতে করতে শেষ। আমি মানে তখন আমি নিজেকে কি বলবো, নিজেকে ঘৃণা করব না প্রাউড ফিল মনে করব যে আমি ফিরে আসতে পারছি ওখান থেকে। আজকে আমি ওখান থেকে কিভাবে আসলাম। তারপরে ভাইজিদের ফোন দিয়ে আমি কান্না করতেছি, তুমি আমার জীবন নিয়ে যাই করছো, কেন আমার রেপ করার চেষ্টা করছো বলতা সাইডে দিতাম তোমারে।
ও তখন কিছু বুঝেই না, কে রেপ করার চেষ্টা করছে আমি বুঝি না। আরে ওর সাথে আমার ঝগড়া হয়েছে বুঝছো, এই কারণে ও এমন করছে। কই ঝগড়া হয়েছে আমার আগে বলো নাই তো? আরে তোমার বলবো কি, এটা বলার কি আছে? মানে তখন আমাকে এই কথাটা বলে। পরে আমি শুই না ওরে বলি যে আর মার সাথে এরকম এরকম হয়েছে, কিন্তু ওগুলা শোনার চেষ্টা করে না, কয় না ওগুলা শুনে কি করবো। ওকে ও জাস্ট এতটুকু শুনছে আমার সাথে রেপের কোনো রেপ করতে চাইছে এতটুকু, বাট কি রকমের কি চাইছে ওগুলো শুনবে না। পরে বলতেছে তোমার সাথে এরকম করছে, তুমি আমার ওয়াইফ কেন করছে, দাঁড়াও। ফোনের ভিতরে শুনতেছি খুব গালাগালি করতেছে, একা একা কারে গালাগালি করতেছে কে বলতে পারি না, কিন্তু ও বলতেছে ওর ভাইয়ের মানে ওর ফুপুকে গালাগালি করতেছে। তারপরে আমি ওকে, ও বলে খাওয়া দাওয়া আমার অফ। আর তখন থেকে বলি আমার অনেকগুলো রোগ ধরা পড়ে, আমার পুরো দুর্বল হয়ে যাই, ডান পাশে বুকের ভিতরে মাঝে মাঝে অনেক ব্যথা করে, অনেক ব্যথা এখনো আছে। পরে কি করব, অনেক অসুস্থ পড়ি। ওরে বলি, ও বলতেছে খাইছো, না খাইনি। আমি খাওয়াই দিলে খাবা? হ্যাঁ অবশ্যই আসো। ও আসবে বলার সাথে সাথে সেদিন সন্ধ্যায় আসছে। ও আমার হয়ে অবস্থা, কিন্তু আমি শাড়ি পরতে বলছে, আমি ওর কথা শুনছি, শুই না শাড়ি পরছি। ও শাড়ি পরতে বলছে, এর চাইতে বড় কিছু কি? আমি যত সুস্থ থাকি ও বলছে আর কিছু লাগে? আমি শাড়ি পরে ওর জন্য বসে আছি, ও আসবে। আসছে। ও বেশিরভাগ রাত্রে আসতো, মানে ও চাইতো কেউ যেন না জানে। কেন চাইতো আমি জানতাম না। আমি যদি কেউকে বলতাম, আমার বাসার পাশের এক আন্টি কথা বলবে, বা বাসার পাশে বা আমার এক ফুপু কথা বলবে, এদের এত জানানোর কি দরকার? কেন জানানো হচ্ছে বুঝতেছি না আমি, কি প্রবলেম কি, কেন এত জানানোর দরকার কি? আমি কখনোই ভাবিনি যে আমি এরকম একটা পরিস্থিতিতে যাব। আমার বড় ভাবি, আমি তার সবসময় কলিজার টুকরা জান বইলা ডাকি, আমার বড় ভাবি, সেও আমার বিয়েতে ছিল না। সেও আমার আমি জানি বড় ভাবি আমার সাথে একটু রাগ করছে, আমি তার বলতে পারি নাই যে ভাবি এরকম আমার বিয়ে হয়ে যাচ্ছে। সে আমার পাশে ছিল না। আমার বড় ভাবি সবসময় বলতো কি, তোমার যখন বিয়ে হইব না মিম, তখন আমি মনে করো তো তোমার বিয়েতে আমার ওই শাড়িটা পরবো, তোমার ভাই আমাকে যে শাড়িটা দিছিল ওই শাড়িটা আমার পছন্দ ছিল, এই কারণে বলতো আমাকে এই কথা। আমি আমার ভাইয়াদের কাছে আজকে মাপ চাইতেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের আমি বলতে পারি নাই, আমি জানি তোমরা আমার সাপোর্টে ছিলা, সবসময় থাকবা। আজকে এখানে আসাটা আমার ভাইয়ারা সাপোর্টে না থাকলে হইতো না, ভাইয়ারা সাপোর্টে ছিল। ভাইয়ারা যতদূর বলার বলছি, ফুল কাহিনী জানে না। তারপরে কি হলো? সময় শেষ হয়ে যাচ্ছে, বলো দ্রুত আমরা শুনবো শেষে কি অবস্থা হলো। এবং ওই যে ঘটনাটা এসে তাকে বললা, তারপরে তোমাকে বাসায় আসলো, শাড়ি পরতে বললা, শাড়িও পরলা, তারপরে কি হলো বলো। ভাইয়া ভাইয়ের সাথে আমি ওর সাথে কথা বলি। ও আসার পর আমি একটু জড়াইয়া ধরে বলতেছি, তুমি আসছো আজকে, মনে আমি আমি তোমার মধ্যে আস্থা থাকতাম না, বা আমি এখানে থাকতাম না। ও আমার বলতেছে আমি আসি তো, কি হয়েছে? কিচ্ছু হয় নাই। সেই দিন দেখি ওর টাচ ফোনটা নাই, ওর অ্যান্ড্রয়েড সেটটা নাই, ওর বাটন সেট, এটা খালি লক দেওয়া। কি লক দেওয়া কেন তো? পরের ফোনে আমি মজা করতেছি, মানে ও আমাকে বিনোদন দেওয়ার জন্য অনেক কথা বলছে, হাসাইছে। আর ওই যে ও আমার গান শুনতে খুব পছন্দ করত, আমি ওকে গান শুনে অনেক অনেক গান শুনে দিতাম। তবে অত গানের ভিতর একটা গানে আমার বেশি লাইক করতো, আর আমি বারবার গানটা ওরে শুনাইতাম। সেদিন ও বলতেছে একটা গান শোনাও, গান শুনাইছি। ও হুজুরদের ওই বক্তব্য দিছে, দেওয়াটার পর রাত প্রায় 12টা, আমি আমার বিছনায় শুইতে যাবো, ওরে বিছনা টিছনা করে দিছে। আমার ওই অবস্থা, ও আমার সান্ত্বনা দিয়া আবার বলে ফিজিক্যাল রিলেশন। পরে আমি ওরে বলি যে তুমি এই পর্যায়ে এসে যদি এই কথা বলো, তাহলে আমি এখন কি করতে পারি বলো? তো ওইখানে বৈশাই ও যখন ওই কথা ওটা বলে, আম্মু শুনে ফেলে। আম্মু আমাকে সেদিনকে অনেক মারে, অনেক মারে। কি বলবো, আম্মুর পায়ের জুতা খুলে আমার পিঠায় বাইরে, তাও আমি ওরে আম্মুরে টানতে টানতে বাইরে নিয়ে গেছি, কারণ আমি চাইনি বাইজিৎ কোন রকম ছোট হোক, বা ও আমাদের বাসা থেকে অপমানিত হয়েছে যাক। তারপর আমি বাইরে সবকিছু বাইরে হয়েছে।
কান্নাকাটি সবকিছু, মানে সব শেষ, বাইরে শেষ, আবার ভিতরে আসছি আগের মতো। পরে আমি ওই ফিজিক্যাল রিলেশনে রাজি হই না। পর ও আমার সাথে জানি অনেক রাগ করে, আমার সাথে অনেক রাগ করে। রাগ করার পর ওখান থেকে চলে যায়। আমি চলে আসি, ওকে যে রুম দিছে ওখানে ঘুমায়। সকাল হয়েছে, ওর ফোনটা ধরছি। ফোনে ওর যে ফাইল, গানের ফাইলে লেখা খালি বাইজিৎ প্লাস সাইমা, এই সাইমাটা কে? শোন, তখনই ও আমাকে বলে তুই আর কি ভালোবাসা হয়েছিল, আমার ভালোবাসা বুঝছ নাই। অনেক বাজে বাজে কমেন্ট করে, অনেক বাজে বাজে কথা বলে। মানে ওইটা কি তোমাদের বাসাই? হ্যাঁ। আচ্ছা। বাজে বাজে কথা, মানে ওকে তো একটা আলাদা রুম দেওয়া হয়, আমি ওটা বুঝতেই দিন আম্মুকে যেরকম হইতেছে। আচ্ছা। বাজে বাজে কথা বলে, ওই মেয়ে দেখায়, ওই মেয়েরা আবার বলতেছে ওই মেয়ে তুই তো ফিজিক্যাল রিলেশনের জন্য রাজি হস না। মেয়ের সাথে জিজ্ঞেস কতদিন রিলেশন করছি ফিজিক্যাল রিলেশন, হায় রে তুই কি ভালোবাসিস? ওই মেয়ে আমার অনেক ভালোবাসতো, বুঝছ নাই, কুটিপতি ছিল, তোর মতো ফকিন্নি না। যখন আমার ফকিন্নি কয় তখন আমি ওর কিছু বলি না, আমি তো হাসি, আরে ফকিন্নি তো ফকিন্নি কইবে, সমস্যা কি? আমি আমার মতো, ওর মতো। পরে আমি ও বাসা থেকে চলে যায়, যার পর আমাকে ফোন দেয় না, কোনো কথা নাই। এর ভিতর বলি রাব্বি নামের একটা ছেলে আমাদের বাসার ওদিকেই থাকে, আমাকে পছন্দ করতো, আমার অনেক আগে থেকে পছন্দ করতো। আমি কথা বলতাম না। পরে একদিন ফোন দেয় হঠাৎ করে, আপনি গ্রামে আসছেন নাকি? হ্যাঁ আসছি, দেখা করবেন? তোর সাথে একটা ছেলে আসছে, ওটা হলো রায়হান। আমি যতদূর বলবো, রায়হান আমাকে অনেক হেল্প করছে। আমার লাইফের যদি কোনো মেয়ে বন্ধু নাই, ছেলে বন্ধু নাই, কিন্তু একটাই ফ্রেন্ড, ওই রায়হান। ও আমারে ও আসে ওর সাথে দেখা করতে। তারপরে একদিন কিরকমের যেন ওর কাছে সিমটা চলে যায় ওই রাব্বির, ও আমাকে ফোন দেয়। তারপর কথা বলতে বলতে জানতে পারি ও আমার মার আপন মামাতো বোনের ছেলে। পরে ওর সাথে আমার খুব ফ্রেন্ডশিপ হয়ে যায়, ওরা আমি বাইজিতের কথা সব বলি। ও আমাকে সবসময় বলছে কখনো দুর্বল হবি না, দুর্বল হলে মানুষ খালি ধোকাই দিতে শেখে। কিন্তু আমাকে বুঝাইতেছে, আর একদিকে আমি বাইজিতের সাথে কথা বলতেছি, বাইজিতকে বুঝাইতেছি দেখো ফিরে আসো। বাইজিৎ ডিরেক্ট তখন আমাকে বইলা দেয়, ডিরেক্ট বলে শোন তোর সাথে আমার বিয়ে শাদী মনে কর হয়ই না, যে সব শেষ, বুঝছো, তুই আমার কোনো স্ত্রী না। কারণ যেহেতু তোর আমাদের বিয়ে হয়েছে, ওইটাও জমা দিছে না দিছে ওটা তো আর আমাদের ব্যাপার, আমরা জানি না, ওটা ওর বিষয়। তাহলে ও জমা যদি না দেয় তাহলে আমাদের বিয়ে হয় নাই। আমাকে তাহলে মিথ্যা কাবিনটা কেন করছিলা? আমি ওর সরাসরি বলি, আর ও রেপটা তুমি করতে কইছিলা? তো সেটা অত কিছু জানি না, তুই আমাকে যদি সত্যি লাভ করে থাকস আগে ফিজিক্যাল রিলেশন করবি 2 দিন, তারপরে আমি তোকে বিয়ে করবো। আচ্ছা। আমি এই কথা শুই না, আমি জাস্ট কি করবো নিজেও করতে পারি না। তারপর আমি ঢাকা চলে আসি। ঢাকা আসার টাইম ওকে বলে আসি যে আমি ঢাকা যেতেছি গা, আর আসবো না। ও ঢাকা আসার পরে আমার বলতেছে ঢাকা যাবি? আচ্ছা তুই শোন, ঢাকা যাওয়ার আগে একটা কথা বলি, তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকোস তাহলে এইটা বলি, ঢাকা যখন যাইতে এসোস নারায়ণগঞ্জ নামবি, ও নারায়ণগঞ্জ থাকে, নারায়ণগঞ্জ নেমে তুই আমার কাছে আসবি যদি ভালোবেসেই থাকোস। মনে কর তুই ফিজিক্যাল রিলেশন করবি, তারপর তখন ও নামতেইতেছে বিয়ে করবো কিনা শিওর না। মানে ও আমাকে ডিরেক্ট বলতেছে, মানে ও আমাকে কি মনে করতেছে আমি জানি না। আচ্ছা। আমি খুবই অসুস্থ ছিলাম ওই টাইমে। আমি ওর কথা শুনে আমি আমার হাতে অনেক দাগ দিই, এখনো দাগগুলো আছে। আমার ভাইয়া মনে আজকে জানবে যে আমার হাতে এত কাটা। আমার ভাইয়া কোনো দেখেই নেই, খেয়ালই করে নাই। আমার ভাইয়েরা জানেই না যে আমার হাতে এতগুলো কাটা দাগ আছে। আমি সেদিন 21টা দাগ দিই আমার হাতে। এর জন্য ঔষধ খাওয়া হয়, মলম দেওয়া হয়, এই কারণে আমার দাগগুলো তো নাই। যেগুলাই আছে আমার ভাইয়া আজকে জানবে যে তার বোন হাত কাটছে, সে এইটা খুবই ঘৃণা করত। তারপর আমি ঢাকা আসি, আসার পর ওর সাথে কথাবার্তা সব অফ। তো আম্মুর সাথে একটু কালারিং হলেই আম্মু বলতো কি তোর পেছনে কত টাকা খোয়াইছি, কত টাকা ভাঙছি, ওই কথাটাই বলতো, ওইটাই বলতো। আচ্ছা, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে মিম, মানে তোমার এই পুরো ঘটনার মধ্যে এখন অব্দি প্রায় আমি ঘন্টা 2.5-এর মতো ঘটনা শুনতেছি, এর মধ্যে তোমার বাবার কোনো রোল পাচ্ছি না, মানে সবকিছুতে তুমি তোমার মার কথা বলছো। হ্যাঁ, কারণ আব্বু ওরকমেরই না, আব্বু ভালোবাসে, অনেক ভালোবাসে। হ্যাঁ, আমার বাবা, আমাদের যত ভাই বোন আমার বাবার পাগল বেশি। আর আমার বাবা
এখনো আমার ভাত খেতে হবে। কিন্তু সত্যি কথা কি ভাইয়া, আমি যেদিন বাইজিদের হাতে খাওয়া অফ, ওই দিন থেকে আমি কারো হাতে ভাতই খাই না। আচ্ছা, আমার আব্বুর হাতে ভাত খাওয়া খুব পছন্দ ছিল, আমি এখন কারো হাতে ভাত খাই না, কারণ আমি ওই ওই স্মৃতিগুলো তো ভুলতে চাই, ওইগুলো থেকে বের হয়ে আসতে চাই, লাইফে কিছু করতে চাই। কিন্তু এই যে এত কিছু ঘটতেছে, তোমার বাবার ভূমিকাটা কি? মানে আমার আব্বুর ভূমিকা, আব্বু আম্মুকে দোষ দেয়, আম্মুকে অনেক বকা দিত, আম্মুকে গালাগালি করতো, তোর জন্য মেয়েটার মনে হয় আজকে এই অবস্থা। কেন উনি বাবা হিসেবে খোঁজ নেয় নাই কেন? আমার ফ্যামিলির ভিতরে আম্মু একটু মানে আম্মু যেটা বলতো ওটা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আসলে আর কি আম্মু সবাই যেটা বুঝতো যে আম্মু যেটা বুঝে ওইটা একটু ভালোই হয়, কিন্তু আম্মু ওইটা কিসের জন্য যে বুঝলো না, নাকি আমার কপালে ছিল এটা আমি বুঝতেছি না। ঠিক আছে, তারপরে কি হলো বলো? পরে আসলাম ঢাকা। আমার বড় আপুর সাথে কিন্তু আমি খুব ফ্রি, অনেকটা ফ্রি। বড় আপুর সাথে যদি একটা ছেলে প্রপোজ করে তাও আপুরে আগে বলতাম, অনেকটা ফ্রি ছিলাম। তো আমি ওকে এখানে আসার পর সেম ওই বাইজিৎ নামে একটা, ওই বাইজিৎ নামে ছেলে একটা আমাকে প্রপোজ করে। ছেলেটা কি করতো, ঠেলা গাড়ি চালাইতো, কিন্তু আমার কোনো ঠেলা গাড়ি বা ছিল না, আমার কথা ছিল ভালো হইলেই হয়েছে। কিন্তু ওই ছেলের সাথে আমি রিলেশন করি নেই, করতে চাইনি। আর বাসায় একটা ফ্রেন্ড আছে, ওর সাথে ক্লোজ হয়ে যাই আমি গ্রাম থেকে আসার পর। আমাকে বলে আর কতদিন এরকমই থাকবি, একটা রিলেশন কর দেখবি সব ঠিক হয়ে যাবে। যাক, ওই ছেলের সাথে রিলেশন শুরু করি। শুরু করার মতো ও আমাকে, যে ছেলে আমাদের বাসায় চিপাই, তো ও ওই চিপাই বসে আমাকে প্রপোজ করে। প্রপোজ করার পর আমাদের বাসায় একটা ছেলে দেখে, ছেলে বলতে একটা লোক দেখে, ছেলে না, তার একটা মেয়ে আছে, তার মেয়ের অনেক ব্যাড রেকর্ড আছে। তো আমার ছোট বোনের সাথে তা আমার আম্মু তখন গ্রামে আসে, ওই যে গ্রাম থেকে আমাকে নিয়ে আসে না, আম্মু চলে আসে। তো ওই তার ছোট বোনের সাথে, ওই মেয়ের সাথে আমার ছোট বোনের ঝগড়া লাগে। তো ওইটা আম্মু কি বলছে না বলছে আমি জানি না। ও এর ভিতর আমি যে ঢাকা আসি, ঢাকা এসে আমি একটা জব পাই, আমি মার্কেটিং এর জব পাই। তা অনেক কষ্ট করে পাই, অনেক কষ্ট। মানে আমি জব পাই, যে যে আমাকে জব দেয় বা যে দোকানের মালিক, সে আমার কথা শুনেই সে অবাক। না তুমি মানুষটা ছোট হলেও তোমার মাথায় অনেক তুমি কে নেওয়া যায়। জব পাই, এখানে আমি অফিসে থাকি, জানি না ঘটনাটা। পরের দিন আসি, এসব পরে সব শুনি আমার নামে অনেক কথা বলছে নাকি আমি নাকি কোন চিপা চাপায় কথা বলি। পরে আমি বলছি আঙ্কেল এরকমের, আমি সুন্দরভাবে জিজ্ঞেস করছি, আঙ্কেল এরকম একটা কথা বলছেন, আপনার ঘরেও মেয়ে আছে, কেন বলতেছেন? আমার মানুষের কথা সহ্য হয় না। মানুষ যদি আমাকে একটা ব্যাড রেকর্ড কথা বলে, আমার শুনে সেটা সহ্য হয় না। সে আমার সাথে খুব ঝগড়া করে, অনেক কথা বলে। তখন সে আমাকে বলে আমি নাকি লঞ্চে বৈশাখ কার সাথে পালাই গেছিলাম। আর সেটা কে বলছে? আমার রুমের পাশের রুমমেট, আমাদের সাথে যে এক লঞ্চে ভাইয়ের সাথে গেছিল, সে নাকি বলছে। পরে আমাকে বলার পর বাবা কি বলতেছে, আমার সাথে ঘটলো আরেকটা, এখন আরেকটা বানাইতেছে। এরকম করে করে আমার এলাকায় এখন আমি অনেক বদনাম, আমি অনেক খারাপ একটা মেয়ে, খুব বাজে একটা মেয়ে। তো আমি এই কারণে চাইতাম যে বাইজিৎ আমাকে প্রপোজ করছে ওকে আমি ভালোবাসতে পারিনি, কারণ আমার বাইজিৎ তো ওই বাইজিৎই মনে, যত বাইজিৎ আসুক, যতই যে আসুক, ওই তো ওরে ফোন দিতাম। ওই টাইমে সেম, ওই যখন ঝগড়াটা চলতেছে আমি কান্নাকাটি করতেছি, ওই টাইমে ফোন দিছে, কান্না শুনতেছে। এখন কান্না টান্না শুনে ওর কি হয়েছে বলতে পারি না। আমি তখন ওকে ডিরেক্ট বলি, মানে তখন ওর একটা ফ্রেন্ডের কাছে জানতে পারি ওর ভালোবাসা আছে, ও আমার সাথে টাইম পাস করার জন্য ফোন দিছে। ওরে কিন্তু আমি আগেই বলছিলাম যে আমার লাইফে এরকম একটা ঘটনা হয়েছে, কারণ আমি চাইতাম আমি যদি কাউকে বিয়েও করি তাকে আমি বলে নিব যে আমার লাইফে কোনো একটা ঘটনা আছে। কারণ এই ঘটনাটা আমি বলতে চাইছি এই কারণে যে গ্রামের সবাই জেনে গেছে আমার বিয়ে হয়েছে, ঢাকার সবাই জেনে গেছে বিয়ে হয়েছে। পরবর্তীতে যদি সে জানতে পারে যে আমার বিয়ে হয়েছে, তখন সে হয়তো আমাদের সংসারে ঝগড়া হবে, বলবে যে কিরে তোর নাকি আগে বিয়ে হয়েছিল, কে আমারে বললি না? তার চেয়ে ভালো আমি আগে সব শেয়ার করি। তার আমি সব শেয়ার করছিলাম, ওই বাজিতে শেয়ার করছি, সে জানা সত্ত্বেও কেন আমার সাথে টাইম পাস করার জন্য আমাকে কেন সেই করছে। পরে আমি রিলেশনটা ছাড়ার জন্য তাকে প্যারা দিই, তারপর সে আমাকে ছেড়ে দেয়, আমিও আমার মতো। তারপর আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক চেষ্টা করে অনেক ছেলের সাথে রিলেশন করানোর জন্য, থাকার জন্য, কিন্তু কি 2 দিন কথা বলে আর ভালোই লাগে না কারোর সাথে কথা বলা। তারপর রিলেশনই ছেড়ে দিই, যা কারোর সাথে কথাই বলবো না। পরে একদিন একটা ছেলে আমার আর ওই যে রায়হান, ও আমাকে শিখাইছে শক্ত কিভাবে হইতে হয়, ও আমাকে শিখাইছে মেয়ে বেশি আবেগ
ভালো না। আমি আজকে এইখানে এই জায়গায় বসে রায়হানকে অনেক অনেক ধন্যবাদ দেই, কারণ ও আমার পাশে ছিল। আর ও আমাকে সবসময় বলে, তুই যদি আমার খালাতো বোন না হইতি, তোরে আমি এতক্ষণ বিয়ে করে নিয়ে আসতাম। আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করা ও পছন্দ করে না। নাইলে তোর মতো বেস্ট মেয়ে আমি দেখি নাই। ও আমাকে সবসময় বলছে, তোর মতো বেস্ট মেয়ে আমি দেখি নাই, তুই অনেক বেস্ট, তোকে যে বিয়ে করবে সে অনেক লাকি। কিন্তু বাইরে যে কিসের জন্য তোকে ছাড়লো এটাই বুঝলাম না। ও সবসময় আমাকে বুঝাইতো, আমার সাপোর্টে থাকতো, আমাকে সবসময় আমার সাপোর্টে থাকতো সবসময়। আমাকে যখন বাইরের কোনো একটা লোক কোনো খারাপ কথা বলতো, আমি এসে ওকে ফোন দিয়ে বলতাম, দেখছো আজকে এরকম একটা কথা বলছে আমার, বুঝছো? হ্যাঁ রে, এটি কোনো ব্যাপার, শুন। আর আমাকে এরকমের বুঝাইতো, অনেক টেকনিক ভাবে বুঝাইতো। মানুষের চুলে কত তেল দেয়, কিন্তু আজকে হইলো চুল পাকে, কালকে হইলেও পাকে, তো ওই রকমের। তোর আজকে খারাপ কয়, কালকে ঠিকই তোরে ভালো হইব, তুই সহ্য কর। পরে আমি ওর বলছি যে দেখ, সবার কাছে তো জানি, বা আমি যতটা জানি যে নিজের প্রতিবেশী আল্লাহ কারে ভালো বলে, নিজের প্রতিবেশী যদি ভালো বলে সেই ভালো, নাইলে সে ভালো না। এরকম খারাপ বলতে বলতে আমার আপুর সাথে তো সব শেয়ার করতাম। আপুর অফিসে আমি মাঝে মাঝে যাইতাম, আপুর অফিস বাসা থেকে একদম কাছে। তো আপুর অফিসে কে কি বলছে জানি না, আমার সাথে ওর খুব খারাপ একটা ঝগড়া হয়ে যায়, ওই বিষয়টা নিয়ে খুব ঝগড়া হয়। আমার সাথে ঝগড়া হইলো, আবার খুব মিলিও। ঝগড়াটার ভিতরে আমার আপু আমাকে এমন একটা কথা বলে যে আমার মনে হয়েছিল তখন যে আমার বাঁচার চাইতে মরাটা অনেক বেটার ছিল। আমি আমার ফ্যামিলি থেকে কষ্ট পাইছি, এই যে ওর কাছ থেকে অনেক কষ্ট পাইছি আপুর এই কথাটা শুনে। আমার বলতেছে কি, আমি কইতেছি আপু যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না, মানে আমাদের একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, ওটা দিয়ে বলি যেটা বুঝবি না ওটা নিয়ে কথা বলবি না। তুমি তো অনেক, আমার বলে আপুইটা, তুমি তো অনেক বুঝো, বুঝেই তো আজকে এই হাল তোমার। আজকে একটারাই তো ঘুমাইতে পারো, একজনের লেগে কানতে কানতেই তো জীবন যায় না, অনেক বুঝো। আমার সেদিন কথাটা এত খারাপ লাগে যে আমার মন চাইছিল সেদিন আমি গলায় দড়ি দিই। আমি রুম আটকে ঘরের ভিতর বসে থাকি, তো আপু ভয় পাইছিল মনে হয় হয়তো গলায় দড়ি দেবো। আপু রুম টাকাইতে টাকাইতে শেষ। তারপরে আপু রুমে ঢুকে আমি দরজাটা একটু ধাক্কা দিই, কিন্তু আপু পড়ে যায়, পড়ে ব্যথা পায়, কিন্তু বলে আমি এটা পরে মাস। পরে ওখান থেকে আমাকে আবার গ্রামে পাঠাই দেয়, আমি আবার গ্রামে যাই। তারপরে যাওয়ার পরে আমার ওই গ্রাম থেকে আমি আবার জবের জন্য চেষ্টা করতেছি, জব জব জব। পরে আমি বলে আমাকে একটা ডক্টর ফোন দেয়, একটা ডক্টর স্যার অনেক ভালো সম্পর্ক তার সাথে, আমি মামা বলে ডাকি। তারপরে তার সাথে কথা বলতে বলে সে আমাকে বলে কি যে দেখো এখানে একটা নার্সের জন্য লোক নেওয়া হচ্ছে, তুমি আসতে পারো। যাক আসলাম, যে আমি নার্সের প্রজেক্টে নার্সের ওই জায়গায় গেলাম, বলতেছে না ওইকে নিয়ে হবে না। আমি যে আশায় আসলাম সেটা শেষ। মানে আমি এটাই চিন্তা করতেছি, আল্লাহ মানে কিসের জন্য এতটুক লাইফে, কেন এত কষ্ট, কেন এরকম হইতেছে বারবার আমার সাথে, কি করছিলাম ভুল? ওই জবটা আমার হয় না। পরে আমি আবার মার্কেটে জবের চেষ্টা করি, করতে করতে আবার জব হয় মার্কেটে। মার্কেটে জব করতে করতে, এটা সেদিনের ঘটনা, 10 থেকে 15 দিন আগের ঘটনা। আমার 2টা দাঁতের অনেক প্রবলেম, একদম গর্ত হয়ে গেছে ভিতরে, আর ভিতরে একদম ঘাও হয়ে গেছে, গর্ত হয়ে যে মাংসটা ওটা একদম ঘাও হয়ে গেছে, খুব ব্যথা করে। এটা আমার 5 বছর ধরে এই অ্যাবিলিটি নাই, দেখাতে পারে নাই। তখন খুব কম টাকা লাগতো, যদি এখন ডাক্তারের কাছে গেছিলাম, বলছে 25-26 হাজার টাকা নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু 25-26 হাজার টাকা আমার কাছে অনেক কিছু। পরে ব্যথায় আমি ওই অফিসে যাইতে পারি না, এই কারণে ওখানে আমি নিজে আমার একটা ফ্রেন্ড ওইখানে দিয়ে তারপর আমি ওখান থেকে আসি। কারণ ওই লোকটা আমারে জব দিছে যখন, তখন আমি কষ্টে ছিলাম, এখন সামনে তাকে যদি আমি একটা কষ্টে ফেলে আসি তাহলে সেটা আমার খুব খারাপ হবে। এই কারণে আমি লোক খুঁজে তারে ওইখানে দিয়ে তারপর আমি আসি। আসার পর আমার বাসার কাছাকাছি জব নেই, তো আজকাল তো আর কত গাইয়ে থাকবো, আমি ওখান থেকে 2টা টি-শার্ট নিয়ে আসি। এখানেও একটা ঝামেলা হয়, আমার বাসা তো ওরকমের না, ফ্ল্যাট না, সবাই একসাথে থাকি। টি-শার্ট পরে একটু বাইরে নামছি, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বোন দেখে আমার নামে অনেক কথা বলতেছে, বাজে বাজে মোমেন্ট করতেছে, যে এগুলো কেমন, দেখো না টি-শার্ট পরছে, কেমনে পরছে, হ্যান ত্যান। আমি ভদ্র ভাবে আপুরে যেয়ে বলতেছি, আপু
মানে যেন কেউ না শোনে, বাস তারে আমি কোনো ভাবে ঝগড়া করতে যাইনি। আপু এরকমের কি বললাম আমি, এরকমের বললা? সে ডিরেক্টলি আমার সাথে ঝগড়া করতে শুরু করছে, তার ভাইও। তো তার ভাইরে বললাম, ভাইয়া এরকম ঝগড়া করতেছেন কেন? আমি তো ভালোভাবে জিজ্ঞেস করলাম, আর আপনার ঘরে বোন আছে, আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? ওর বোন উঠে বলতেছে, আমার বোনের সাথে তোর পার্থক্য দেশ, লাইফে কি করছস? হ্যাঁ রে, কয়েকদিন যাইয়া দিওয়ারি থাককেইলি, হ্যান ত্যান কত কথা। আমি উঠতে বসতে যাইতে বইতে ওই একটা কথাই শুনি। আমার লাইফে ওই একটা ভুলই করছিলাম, আর ওই কথাটাই বারবার শুনি। ওইটাই বারবার বারবার ঘুরে ফিরে ওই কথাটাই আসে, যে একটাই ভুল করছি আমার লাইফে। আমি কোথাও মানে সবাই বলে আমি কোথাও গেছি গেছি গেছি, এইটাই। এখন আমি যে পর্যায়ে আছি, লাস্ট আমার ফ্যামিলিতে ভাইয়ারা সবাই থাকে, ভাইয়াদের কানেও আসে, তোর বোন খারাপ, এরকমের ওরকমের। এখন আমি আপাতত আমাদের ওখানে একটা জব করতেছি, কিস্তিতে টিভি ফ্রিজ দেয়, এই একটা জব। তো এখানে আবার হয়েছে কি, নাম্বার অনেকেরই দিতে হয়, অনেকে ফোন দেয়, কথা বলতে হয়। মানুষ কথা বলতে দেখলো এই মেয়েটা অনেক খারাপ, সারাদিন কথা বলে, হ্যান ত্যান অনেক কথা বলে। ভাইয়ারে বলার পর ভাইয়া আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমার ভাইয়ারা আমাকে অনেক বিশ্বাস করে। আমার ভাইয়ারা মারে না মারে, কারণ আমি আমার লাইফে হাতির ঝিলটা ছাড়া, আর আমার বাসার কাছে একটা পার্ক আছে, ওইটা ছাড়া আমি সানবিল, ওই পার্ক ছাড়া আমি কোনো পার্কই চিনি না। এখন পর্যন্ত কোন যমুনা ফিউচার পার্ক নাম শুনছি, কোথাও যাই নাই, লাইফে কোথাও যাই নাই, তবুও কত নাম হয়। তাহলে কি খারাপ হইলে আমি ভালো ছিলাম, নাকি ভালো হয়ে আবার ভুল হয়েছে? লাইফে কোনো জায়গা চিনি না, ঘোরাফেরা করলাম না, তবুও এত কিছু। কি ভুল করছিলাম? একটাই তো ভুল ছিল। এখানে আসার সময় অনেকে আমাকে বলছে, যেখানে আসলে আমার হয়তো কোন একটা ভুল হইতে পারে, যে বিয়ের টাইমে এগুলো শুনলে বিয়ে হবে না। কিন্তু তাদের আমি একটা কথাই বলছি, আমার লাইফে যদি কেউ আসে আর কার সাথে যদি আমার বিবাহ হয়, তাকে সে না জানলেও তাকে আমি জানাই আনিমু যে আমার লাইফে এটা হয়েছে। আর জানি সাথে সে যদি আমাকে নিতে রাজি থাকে, আমার কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। আমি একটু নোট করতে চাই এই বিষয়ে। অনেকে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেন, আমার এই বন্ধু মিমের কথা সূত্র ধরেই বলছি যে অনেকেই রেজিস্ট্রেশন করেন ব্যক্তিগত পর্যায় থেকে, এরপরে যখন ফোনে সিলেক্ট করা হয় তখন বলেন ভাইয়া এটা আসলে আমার ফ্যামিলি, যদি আমার মা বলছে, আমার বড় ভাই বলছে, যদি এই ব্যাপারটা পরবর্তীতে মানুষ জানে তখন তো তোর বিয়ে হবে না। ছেলেদের ক্ষেত্রে তুই একটা জীবনে ভুল করছিস, সেটা আবার বলতে চাইতেছিস, কোনো মেয়ের ফ্যামিলি তোকে মেনে নিবে না, তারা কি। আপনি লুকায় লুকায় সারা জীবন কেন বাঁচতে চান? আপনি কেন সেই মানুষটার সাথে সংসার করতে চান, সেই মানুষটার সাথে, সেই পরিবারের সাথে সারাটা জীবন থাকতে চান? সেই পরিবার আপনার অতীতটাকে মেনে নিতে পারবে না। তাহলে কি আপনি চিট করতে চান? আপনি কি প্রতারণার সংসার করতে চান? নিশ্চয়ই নয়। সো আপনি নিজে জানেন যে আপনি একটি ভুল করেছেন, কিংবা আপনি নিজে জানেন যে আপনার সাথে ভুল হয়েছে, সেই ভুলটি লুকিয়ে রেখে আপনি আরেকটি স্বপ্ন দেখছেন, এটাও বোধহয় আরেকটা ভুল। তা আমি এই জন্য বলবো, যারা আমার এই অনুষ্ঠানে আসতে চান, তাদের হয়তো খুব কাছের মানুষ, নিশ্চয়ই তাদের ভালো চান, তারা কিন্তু একটা জিনিস সবসময় বলে থাকেন, ওইখানে যাইস না, ওখানে গেলে কি হবে, ওটা বললে তোর আর বিয়ে হবে না, মানুষ জেনে যাবে। কিন্তু এই কথাগুলো যদি সে না বলে থাকে, তার ভেতরের এই কথাগুলো তাকে কতটা কষ্ট দেয় রাতের পর রাত, দিনের পর দিন, এটা কি আপনারা বোঝেন? আপনারা হয়তো তার পরিবারের খুব কাছের মানুষ, হয়তো তার বাবা, হয়তো মা, হয়তো ভাই, হয়তো বোন, হয়তো প্রিয় মানুষ, কিন্তু আপনি কি জানেন এই না বলা কথাগুলো, এই কষ্টগুলো একটা মানুষকে কতটা কষ্ট দেয়? সেই কষ্ট সারা জীবন বয়ে নেওয়ার চাইতে, এই যে মেয়েটা আজকে এখানে বসছে, আমরা কিন্তু 2 টাকাও দিচ্ছি না। ক্লিয়ার, একদম মেসেজটা আপনারা একটু ক্লিয়ার হন। এইখানে আসলে কেউ কোনো টাকা পয়সা পায় না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, সে স্বেচ্ছায় আসে, সে স্বেচ্ছায় বলে। 4 বছর ধরে এখানে গেস্টরা আসতেছেন, তারা স্বেচ্ছায় এখানে গল্প বলে যাচ্ছেন, এবং প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাই আমি এই কথাগুলো দীর্ঘদিন ধরে বলতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছে? বললে কি হয় আমি একটু শোনাই আপনাদেরকে, বললে কি হয়। মিম, তুমি বলো তো, তুমি তো এই আজকে প্রথমবার আমার মুখোমুখি হইছো, এর আগে জীবনে কোনোদিন কথা হয়েছে তোমার সাথে আমার? না। এইখানে যে আজকে আসলা, এই যে তুমি কথা বললা, গত প্রায় 2টা ঘন্টা ধরে তুমি কথা বলতেছো, এখন তোমার কেমন লাগতেছে বলার পরে? আমার নিজেকে খুব হালকা লাগতেছে, যে আমি খুব হালকা হইছি।
আমি দিনের পর দিন রাতের পর রাত কেঁদেই যাচ্ছি, হয়তো আমি আজকে খুব ভালোভাবে ঘুমাইতে পারবো। আমার কাছে এখানে আমার আসার প্রথম কথা হলো যে আমি চাই আমার মতো কেউ ভুল না করুক, আমার ফ্যামিলির মতো কেউ না ঠকুক, আমার মতো কেউ আর এই প্রতিবেশীদের কাছে খারাপ মেয়ে হয়ে না থাকুক। এই কারণে আমি ফুললি এখানে আসি। আর নিজেকে হালকা মন, আমার শেয়ার করার মতো কেউ নাই, ওই এক রায়হান আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও ছাড়া আমার কোনো বন্ধু বান্ধব নাই, কোনো ফ্রেন্ড সার্কেল কেউ নাই। নিজের কষ্টটা যে কাছে বসে শেয়ার করব এরকমের কেউ নাই। ও থাকে গ্রামে, আমি থাকি ঢাকায়। তো এই কারণে আমি এখানে আসার মূল কাহিনী হলো আমি শেয়ার করে এখন নিজেকে হালকা মনে হচ্ছে, অনেক হালকা মনে হচ্ছে। আমার ঘরে ভাবি জানতো না, বড় ভাইয়েরা জানতো না, তারা জানতে পারছে। আর এক্স্যাক্টলি পরিবারগুলোর উদ্দেশ্যে শুধু এইটুকু আমি বলতে চাই, আজকে এই যে মেয়েটি এখানে এসেছেন, এই পরিস্থিতিতে ও পড়েছে, এটার জন্য মূল দায়টা কার? আমরা পরিবাররা কি ভুলে যেতে পারি? আমরা কি আমাদের সমাজ ব্যবস্থা, আমরা আমাদের চিন্তাধারাগুলোকে পাল্টে ফেলতে পারি না?